আচ্ছা, তা ভাই যেটুকু বুঝাইছে এটুকু কি বুঝছিস তোরা? এমনি কি আর একটু শর্টে ব্রিফ দেবো আমি। একটু শর্টে ব্রিফ দে। আর ব্রো কালকে দে, কি শুধু ক্রিপ্টো থেকেই থাকবে সবকিছু নাকি অন্য কিছু এই থেকেও থাকবে? রিলেটেড থাকবে। আচ্ছা, আমি একটু শর্টে জিনিসগুলো বোঝাই ক্লিয়ারলি। আচ্ছা শোন, এটার পিছনে ইন্টেনশনটা ভালো করে ব্যাখ্যা করি। সেখানে তো শুধু জিপিটি হ্যাঁ, মেলে ওইটা ইন্টেনশনটা। ওইটা বলতেছি ভাই আছে, আসবে হয়তো। আচ্ছা, দেখা যায় স্ক্রিন? কি অ্যানিম দেখতেছিলাম তখন। যায় আচ্ছা, যায়। তো আমি হচ্ছে জাস্ট আমার পাইথন কনসোলটা ওপেন করলাম, শুধু জুম করে দিলাম। এখন ওইখানে যেটা ছিল, আরএস অ্যালগোরিদমে যেটা হয়, সব রকমের এনক্রিপশনে দেখা যায় একটা কি থাকে, সিমেট্রিক আর একটা অ্যাসিমেট্রিক। তো ওইটাকে বলা হয় মূলত শর্টে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি আর অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। এখন সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে যেটা হয়, সাপোজ আমার সার্ভারের কাছে একটা কোনো কি আছে, লাইক 588। এখন আমার ক্লায়েন্ট, এখন সার্ভার কোনো একটা এনক্রিপ্টেড মেসেজ ক্লায়েন্টকে পাঠাইছে, সেই ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্টের তো ওইটাকে ডেক্রিপ্ট করা লাগবে। এখন ডেক্রিপ্ট করার পরেই ও মেসেজটা দেখতে পাবে। এখন যখন সার্ভারের কি আর ক্লায়েন্টের কি সেম হয়, তখন দেখা যাচ্ছে ওটাকে বলা হয় সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। কিন্তু আরএস এর ব্যাপারটা কি, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, অর্থাৎ কি দুইটা আলাদা হবে। এটা হচ্ছে সার্ভার থেকে যেটা আমাকে দেবে ওইটা হচ্ছে পাবলিক কি, আর সার্ভারে যেটা থাকবে ওটা হচ্ছে প্রাইভেট কি। ব্যাপারটা এরকম। তো লাইক সার্ভার আমাকে দিল 500, সার্ভারে আছে 588, তো এইভাবে মেসেজটাকে এনক্রিপ্ট ডেক্রিপ্ট করা হবে। আর এটা ভিজুয়ালাইজ করে একটু, অ্যাসিমেট্রিক। স্ক্রিন দেখতে পাচ্ছি না রে। দেখা যাচ্ছে না? ও আচ্ছা, আমি উইন্ডো দিয়ে রাখছিলাম শুধু। এখন দেখা যায়? হ্যাঁ যায়। আচ্ছা, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। এখন এখানে এই যে প্লেন টেক্সট আছে, তো প্লেন টেক্সটটাকে এনক্রিপ্ট করছে, এখানে একটা পাবলিক কি আছে। এখন এখানে সার্ভার দেখা যাচ্ছে, সার্ভারের এখানে পাবলিক কি আছে সার্ভারের এখানে, আর ক্লায়েন্টের কাছে সাপোজ প্রাইভেট কি আছে। তো সাইফার টেক্সটটা এমনভাবে গেছে যাতে প্রাইভেট কিটা দিয়ে ওই টেক্সটটাকে আমি ডিক্রিপ্ট করতে পারি, তারপর আবার প্লেন টেক্সট পাবো। এখন ভাই যেটা বললো সেটা হচ্ছে আমাদের যে একটা ডি আছে আর ই আছে, এই দুইটা মিলে কম্বাইনলি একটা কি জেনারেট করে, তো ওই কিটা হচ্ছে আমাদের প্রাইভেট কি। আর হচ্ছে আরেকটা আছে এন আর ই, এই দুইটা মিলে একটা কি জেনারেট করে, সেটা হচ্ছে পাবলিক কি। এখন এইটা তো নর্মালি আমরা ইন্টিজার আকারে দেখছি এন ই ডি ই, তাই আমাদের মনে হচ্ছে বিষয়টা অনেক ইজি, কিন্তু নর্মালি যেটা থাকে এইটার মাধ্যমে একটা বেস 64 এনকোডের আরেক রকমের একটা রিপ্রেজেন্টেশন থাকে, ওইটা দেখাচ্ছি না এখন। তো এত ডিপ যাওয়া দরকার নাই এখন। আচ্ছা, তো ওইখানে এনটা জেনারেট করে কিভাবে, লাইক আমি যদি দিই ফ্রম ক্রিপ্টো ডট ইউটিল ডট নাম্বার, এটা হচ্ছে আমাদের আরএস এর জন্য অলওয়েজ লাগবে ক্রিপ্টো ডট ইউটিল ডট নাম্বার। তার মানে ক্রিপ্টো যে লাইব্রেরি আছে ওইটার মধ্যে ইউটিল নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে নাম্বার নামে একটা পাই পাই ফাইল আছে, ওইটা আমি দেখাচ্ছি না, ওইটা চাইলে নিজেরা বাইর করতে পারিস। তো নাম্বার, ওইটার মধ্যে আমার একটা ফাংশন আছে লাইক গেট প্রাইম। তো গেট প্রাইমটা কি একটা ফাংশন। ভুল গেল কোথায়, ও ইম্পোর্ট দিই নাই তো। ওকে, তো ক্রিপ্টো ইউটিল ডট নাম্বার, ওই নাম্বার ডট পাই থেকে আমি একটা ফাংশন গ্র্যাব করতেছি, সেই ফাংশনের নাম গেট প্রাইম, যেটা আমার প্রাইম জেনারেট করবে। তো আমি পিস আমার একটা প্রাইম নাম্বার নিচ্ছি, লাইক গেট প্রাইম 10, অর্থাৎ এই যে 10, এটা মানে হচ্ছে আমার বিট কত, কত বিটের একটা সংখ্যা নেব সেইটা। তো এবার যদি পিটাকে দেখি আমরা, তো এইখানে 10 বিটের একটা সংখ্যা পাইছি 683। এখন এই বিটটা কিভাবে জেনারেট করে, এটা কি তোরা কেউ দেখতে চাস? আমি যদি এটাকে বাইনারিতে নিই, ঠিক আছে, তো 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তো এখানে যখন আমি 10 বিটের প্রাইম বলতেছি, তার মানে কি 10 বিটের একটা বাইনারি সংখ্যা যার ডেসিমাল ভ্যালু হচ্ছে 683। তো বিটের কাজটা কি বোঝা গেছে যে এখানে গেট প্রাইম বিট বলতে কি বোঝাচ্ছে? জি ভাই, বুঝা গেছে। আচ্ছা,
তো আমি সাপোজ পি জেনারেট করছি, এরপর কিউ জেনারেট করতেছি আরেকটা, আর এখানে যে গেট প্রাইম ফাংশন এ র্যান্ডমলি হচ্ছে আমার ইয়া করে, লাইক 10 বিটে আরেকটা নিলাম কিউ, এখানে 691 দেখাচ্ছে, এটা কিন্তু র্যান্ডমলি পিক করে একটা প্রাইম নাম্বার ওই সেম বিটের। তো আমি এখানে পি পাইছি, কিউ পাইছি, এবার আমার এন জেনারেট করে এখানে পি ইন্টু কিউ, তাহলে এন পাইলাম আমি এইটা। এবার এনক্রিপশনে যেটা করে, একটা ফাইল লাগে আমাদের, আচ্ছা না, এনক্রিপশনে ফাইল লাগে না, এনক্রিপশনে জাস্ট সহজ সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে এম ই এন, ঠিক আছে, এম ই এন মেন দিয়ে আমরা মনে রাখবো এনক্রিপশনের ফর্মুলা। এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে, আমি সব একটা মেসেজ আছে আমার কাছে, আর মেসেজটা বাইট করে নিতে হবে, ঠিক আছে। আমরা যদি নর্মালি অ্যাজ এ স্ট্রিং পাস করি ওটা নেবে না, কারণ আমাদের এখানে ইন্টিজার নিয়ে কাজ করা লাগবে সব কিছু। তো বাইট করে সাপোজ দিলাম যে টেস্ট, এইটা, এখন এটা হচ্ছে আমার এম, এখন এই এমটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব, একটা লং ইন্টিজারে। তো সেই ক্ষেত্রে আমি যে লাইব্রেরিটা নেব সেটা হচ্ছে বাইটস টু লং, অর্থাৎ আমার এই বাইট থেকে ও লং ডিজিটে রিপ্রেজেন্ট করবে এই মেসেজকে। তো আমি যদি মেসেজটাকে আবার একটু ইয়া করি, লাইক এমএসজি দিলাম, এমএসজি দিয়ে বাইটস টু লং দিয়ে এম দিলাম, এবার যদি মেসেজ দিই, এই মেসেজটাকে কিন্তু এবার আমার একটা ইন্টিজারে বের করছে, এরপরে এনক্রিপ্ট করব আমি। তো সি নিলাম, সি ফর সাইফার টেক্সট, তো সি সমান আমরা যেই ফাংশন ইউজ করব পাও, মানে পাওয়ার, এখন পাওয়ারে আমি ফার্স্টে দেবো এন, এম এরপরে ই, এম ই হ্যাঁ, এবং হচ্ছে এন। এখন এম এর এটা মানে কি বোঝাচ্ছে, এম টু দি পাওয়ার ই, তার মানে এম এর কি বলে ওইটা, এম এর পাওয়ার ই আর তার সাথে মড এন। এখন এটা কেমনে কাজ করে, আমি যদি এটা দিই, সি দিলাম সব, আচ্ছা ভুল গেল কিসে, ই ইজ নট, ও আমি ই তো এখনো ডিফাইন করিনি, আচ্ছা ই জিনিসটা সাপোজ করো নাই। 65537 দিলাম, এটা আর কি নর্মালি কমন একটা এক্সপোনেন্ট। এমনকি আমি যে অ্যাপ্লিকেশনটার কথা বললাম, আমি যদি কোনো একটা সার্টিফিকেট দেখি, লাইক আচ্ছা সাপোজ এইটার সার্টিফিকেট দেখবো আমি, এখন প্রত্যেকটা সাইটে এসএসএল সার্টিফিকেট নামে একটা জিনিস আছে, এটা কি কেউ জানে? এই না সার্টিফিকেটের ভাই, কাজটা হচ্ছে যাতে আমাদের ওই যে যেটা বললাম, প্লেন টেক্সট কিন্তু সার্ভার আমাদের ডিরেক্ট সেন্ড করে না, আমাদের ওইটা ডিক্রিপ্ট করে তারপরে দেখা লাগে। ওই ক্ষেত্রে কি হয়, মাঝখান থেকে কেউ দেখা যাচ্ছে আমাদের ওই ডেটার সাথে হেরফের করতে পারবে না, কারণ তার কাছে ওই পাবলিক কি নাই, প্রাইভেট কি নাই। এখন দেখা যাচ্ছে আমরা যে এইচটিটিপি আর এইচটিটিপিএসটা দেখি, এইচটিটিপিএস মানে সিকিউরড, ওইটাতে সার্টিফিকেট থাকে, আর এইচটিটিপি ওইটাতে সিকিউরড না, তখন কিন্তু আমাদের নট সিকিউরড দেখায়, কারণ ওইটাতে কোনো সার্টিফিকেট নাই, অর্থাৎ আমাদের কাছে ডেটাগুলো এনক্রিপ্ট হয়ে আসে না। তো দেখা যাচ্ছে যত রকমের এই ফিশিং বলি বা আদার অ্যাটাকগুলো বলি, ওই ক্ষেত্রে দেখা যায় কি, ওরা যদি কোনো একটা সাইটে আমাদেরকে দেয় লগ ইন করার, ওইখানে কিন্তু এইচটিটিপি থাকে। তো এটা এটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো আমি যদি কানেকশন সিকিউরে যাই, এখানে একটা সার্টিফিকেট আছে, তো সার্টিফিকেট ইজ ভ্যালিড দেখাচ্ছে। আমি যদি এটা একটু দেখি, দেখার পর দেখাচ্ছে এখানে এগুলা ডিটেলসগুলা, কোথাকার কি সার্টিফিকেট, এগুলো এবার ডিটেলসে গেলাম আমি, ডিটেলসে যাওয়ার পর আচ্ছা এখানে দাঁড়া, এখানে একটা কোশ্চেন করি যে কি, এইচটিটিপি পি দিয়া বানাই দেয় কে? এইচটিটিপিএস দিয়া দিলেও তো সার্ভারের তো মানে ওয়েবসাইটের তো ডেটাবেজের অ্যাক্সেস তো ওদের কাছে থাকতেছে। দিতে পারবে বাট এইচটিটিপি নর্মালি দেয় না, কারণ যদি দেয় দেখা গেল ওই পাসওয়ার্ডগুলো এনক্রিপ্ট হয়ে আসলো, ওদের আবার ডেক্রিপ্ট করা লাগবে। তো এখন ওইটা ও আমি, আচ্ছা। ওটা করা যাইতে পারে, এইচটিটিপিএস এরও যে ইয়া হয় না এটা বলা যায় না, ঠিক আছে, এইচটিটিপিএস এও সম্ভব, বাট নর্মালি এইচটিটিপি দেয়, কারণ ওরা দেখা যায় নর্মাল যেসব স্ক্যামাররা আছে ওরা ওই অনলাইন কোনো অ্যাভেলেবল টুলস ইউজ করে দেখা যায় যে ওই সব কাজ কাম করতে পারে। তো দেখা যায় এইচটিটিপি ওরা তো আর বোঝে না অত কিছু, ওরা খালি টুল রান করে দেয়। তো এই যে এবার যদি এখানে দেখায় সার্টিফিকেটে, এখানে সার্টিফিকেট সিগনেচার অ্যালগোরিদম, এখানে কি দেখাচ্ছে 256 উইথ আরএসএ এনক্রিপশন। তো এখানে কি সার্টিফিকেটে আমার আরএসএ এনক্রিপশন ইউজ করছে, এবং ওইখানে যে আরেকটা অ্যালগোরিদম কি 256, এটা তো দেখাইছিলাম মনে হয়, তাই না? একটা যে হ্যাশের যেটা দেখাইছিলাম, এই যে, মানে সব কি গুলো সব সাথে কনভার্ট করা আর কি, সবকিছু। হ্যাঁ হ্যাঁ, এবার এইখানটাতে যদি দেখায় সাবজেক্ট পাবলিক কি ইনফরমেশন, যে এইখানে কিন্তু পাবলিক কিটা সার্ভারে থাকে দেখা যায়, আর আমাদের কাছে প্রাইভেট কি, ব্যাপারটা এরকম। তো সাবজেক্ট পাবলিক কি অ্যালগোরিদম, এখানে দেখাচ্ছে আরএসএল এনক্রিপশন সাবজেক্ট পাবলিক কি, যদি দেখি এখানে কে যে মডুলাস দেখাচ্ছে না, এটা কিন্তু আমার এন এর ভ্যালু, এটা কিন্তু আমার সে এন,
আর এখানে কি এক্সপোনেন্ট দেখাচ্ছে না, এখন এক্সপোনেন্টটা কিন্তু হেক্সাডেসিমালে আছে, তো এটাকে যদি একটু ডিকোড করি আমি, আরেকটা নিলাম, নেওয়ার পর আমি একটু স্পেসিংটা ঠিক করি। এবার আমি ফার্স্টে শুধু এক্স দিলাম একটা, আচ্ছা সরি 0x, কই এই যে ক্রস দিয়ে না। হ্যাঁ এটা দিলাম। আমার কি দেখাচ্ছে 65537, তো এই বিশ্বে যত রকমের সার্টিফিকেট আছে এইটা হচ্ছে এক্সপোনেন্টের কি বলে স্ট্যান্ডার্ড ভ্যালু। তো দেখা যাচ্ছে কি এক্সপোনেন্টে কিন্তু আমার এটা ইউজ করতেছে বাট হেক্সাডেসিমাল আকারে, আর এইখানে যে মডুলাস লেখা এন কে বলা হয় মডুলাস, যেটা কত 2048 বিট। তার মানে আমাদের যে পি আর কিউ ছিল ওটা ছিল 1024 বিট। তো এটা বুঝলাম কেমনে, আমি যদি 1024 বিটের দুইটা সেম কি বলে সেম বিটের দুইটা সংখ্যাকে যদি গুণ করি, তাহলে সেটার আউটপুটে অবশ্যই সেটার স্কোয়ার স্কোয়ার সংখ্যক বিটের মানে বলা যায়। সাপোজ কি দেখাই, কিভাবে দেখাই এটা, আমি সাপোজ এখান থেকে নিই পি সমান লিখলাম গেট প্রাইম 1024, কিউ সমান আমি দিতেছি, আচ্ছা এখানে 1024 নিচ্ছি কিউ সমান। তো আমি যদি এবার পি কিউ দেখি, এ হচ্ছে পি, এ হচ্ছে কিউ, দুইটা কিন্তু 1024। এবং পাইথনে বিট সংখ্যা চেক করার একটা ফাংশন আছে, সেটা হচ্ছে বিট লেন্থ, এলএনজিটিএস বিট লেন্থ। এই ফাংশনটা দিয়ে বিট লেন্থ দেখা যায়। এখন আমি এখানে 1024 বিটের একটা প্রাইম জেনারেট করছি, তো বিট লেন্থ দিয়ে যদি আমি দেখি আবার, তাহলে আমার কত বিটের ওই সংখ্যাটা সেটা আমরা আউটপুটে পাবো। এখন আমরা এন জেনারেট করি পি ইন্টু কিউ দিয়ে, তো যখন এটা করছি এবার যদি আমরা এন দেখি, এটা কিন্তু ওইটার ডাবল হয়ে গেছে। তো এন ডট বিট লেন্থ দিয়ে এবার বিট এলএনজিটিএইচ, তো কি দেখাচ্ছে আমার 2048। তার মানে আমরা যেই বিট সংখ্যা দিয়ে পি কিউ জেনারেট করি, এন এর ওইটা সবসময় ওই বিটের এক্সপোনেন্ট হবে, মানে স্কোয়ার হবে। কারণ দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যদি এবার সার্টিফিকেটেরটা দেখি, এটা কিন্তু মেইন অ্যাপ্লিকেশনই একটা এই সার্টিফিকেটে। আর এই এসএসএল সার্টিফিকেট যদি কেউ ডিক্রিপ্ট করতে পারে, তাহলে দেখা যাবে সে ওই ওয়েবসাইটের যত রকমের কোনো ডেটা যদি ক্যাপচার করতে পারে, ও সব রকমের ডেটা ডিক্রিপ্ট করতে পারবে। লাইক কেউ মেসেঞ্জারের কথাই যদি বলি, ফেসবুকেও কিন্তু সেম একটা এসএসএল কি আছে। তো দেখা যাচ্ছে আমি ফেসবুকের ডেটাগুলো কোনোভাবে ডাম্প করছি, সাপোজ দুইজনের চ্যাট আমি ডাম্প করছি করে, আমি যদি ওদের ওই চ্যাট কিন্তু এনক্রিপ্টেড থাকবে, তো আমি যদি এই এটাকে ডিএক্টিভ করতে পারি কোনোভাবে, তাহলে দেখা যাচ্ছে আমি চ্যাটগুলোও দেখতে পারবো যে সে কার সাথে কি চ্যাট করছে, কি কি শেয়ার করছে সব। তো এবার এখানে যেটা দেওয়া ছিল এটা আমি কপি করি, এই যে এন এর ভ্যালু, এবং এন সমান লিখলাম, সাপোজ আমি স্ট্রিং আকারে নিচ্ছি কারণ এটা হেক্সে আছে আপাতত, তাই স্ট্রিং আকারে। আচ্ছা এটা একটু অ্যালাইনমেন্টে এমনি অ্যালাইনমেন্টে একটু সমস্যা আছে, হুম। নোটপ্যাডে করা লাগবে। এটাতেও হার্ড হয়ে যাবে। সাপোজ আমি ডেস্কটপে দেখাই, টেস্ট, আমি যদি এক্স ডট পাই বের করি এবং আমি এন সমান লিখি, তো এটা স্ক্রলটা ঠিক করা লাগবে। আচ্ছা এন সমান আমি সাপোজ নিলাম, তো ওকে, তো এটা আমার এন, আমি অ্যাজ এ স্ট্রিং এখানে নিছি। এবার আমি এন ইজ ইকুয়াল টু এন ডট রিপ্লেস, ওই যে স্পেসগুলো আছে ওগুলো সরাই দেবো। আচ্ছা আমার কোপ্যালেট অন আছে, অটোমেটিক্যালি সব সাজেস্ট করতেছে। এরপর হুম। এনটাকে আমি হেক্সে আবারও ব্যাক আনবো আমি, আর ওইটা না করলেও আমি জাস্ট এনটাকে পিন করি, আমি সাপোজ সাইবার শেপ দিয়ে করি, যেহেতু সবাই সাইবার শেপ হয়ে গেল, সাইবার শেপটা যেহেতু ইউজ করছি ওইটা দিয়ে ডেক্রিপ্ট করে দেখাই। এটা, তো এটাকে আমি কি করব, ফ্রম হেক্স দিলাম। এবার এটাকে, আচ্ছা এখানে আবার একটু সমস্যা আছে, হেক্স আমি দিছি বাট নর্মালি ইয়া করলে আবার ওইভাবে ইন্টিজার হবে না, আমার এতেই করা লাগবে। আমি হচ্ছে বাইট কোডে পাবো ফার্স্টে, এরপর পাইথনে ওটা ইম্পোর্ট দিই, সাপোজ ইম্পো ফ্রম crypto ডট ইউটিল নাম্বার লং টু বাইটস, আচ্ছা বাইটস না, আচ্ছা না এটা হওয়ার তো কথা, ওয়েট দেখে নি হয়েছে কিনা, এভাবেই তো হবে। আচ্ছা এটা হইলো, একটু চেক দিয়ে নিই, এন ডট বিটলেন দিই,
হুম, হয়। ঠিক আছে, হবে, এটা হবে ডিরেক্ট। হবে। আচ্ছা, এখানে কিন্তু 2048 দেখাচ্ছে, তো কি সার্ভারে ম্যাক্সিমামই 2048 ইউজ করে, বাট অতিরিক্ত সেফটির ক্ষেত্রে অনেক সময় 4096ও হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় প্রাইম নাম্বার ওরা 2048 বিটের করে জেনারেট করে, ওটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে কারোর ক্ষেত্রে ডিক্রিপ্ট করা। বাট দেখা যাচ্ছে এখন কোয়ান্টাম কম্পিউটার আসার পরে এখন আমাদের মেইন টার্গেট থাকে আরএসএ তে এনটাকে ফ্যাক্টর করা। এখন যত লং ডিজিটের আমি নেব, ওই এনকে ফ্যাক্টর করা তত বেশি টাফ হবে। তো এই জন্য দেখা যায় এত বড় ডিজিট ইউজ করে। এখন অনেক ভালনারেবিলিটি আছে, ওইসব ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করে আমাদের ওই রিয়েল ফ্ল্যাগটা বের করাই মূলত সিটিএফে থাকে। বাট রিয়েল টাইমে ওইরকম ভালনারেবিলিটি অত ওইভাবে পাওয়া যায় না, কারণ ওরা অতটাও বলদ না। বাট যদি থাকে, লাইক আমার যে ছোট এক্সপোনেন্ট ই এর ভ্যালু যদি অনেক ছোট দিই, বা আমি যদি পি কিউ এর ভ্যালু ঠিকঠাক না নিই, এক্ষেত্রে দেখা যায় এনটাকে ফ্যাক্টরাইজ করা যায়। সেই ক্ষেত্রে একবার যদি ফ্যাক্টরাইজ করি তাহলে ডেক্রিপ্ট করা কোনো ব্যাপার না। এখন আসি ডেক্রিপ্ট করার পার্টে। আমি সাপোজ আমার কাছে, আচ্ছা আমি এই এনটারে ইউজ করি যেটা আমি সার্টিফিকেট থেকে পাইছি। আচ্ছা, এটা তো আবার বড় কি, ডেক্রিপ্ট করা সম্ভব না এমনি, আমি জেনারেট করে দেখাই। ইম্পোর্ট গেট প্রাইম দিই আবার। 6 মিনিট আছে মিটিং এর। ও আচ্ছা, আমার লিঙ্কটা দিবানি আমি আবার। আগের আমার ওই মিটিং ওকে। এর লিঙ্কে মিনিমাম 5টা মিটিং করছি আমি, বাট ওই লিঙ্ক ভ্যালিড থাকে। আচ্ছা, ইতে কিনা বলে ইডুমেলেরটা দিয়ে করলে আনলিমিটেড থাকে যদিও। হ্যাঁ ওইটা দিয়েই করা। আচ্ছা, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড এটারে আমি এনক্রিপ্ট করব। তো আমি সি দিলাম পাও। আচ্ছা, তার আগে তো ইয়া করবো আমি বাইটস টু লং, কারণ আমার নর্মাল স্ট্রিং নিয়ে আমি কাজ করতে পারবো না। তো বাইটস টু লং এম দিলাম, এবং সি বের করলাম, প্রিন্ট সি। আচ্ছা, তার আগে আমি পি কিউ, তো এন্টারেও আমি ইয়া করবো, লাইক প্রিন্ট এন। আচ্ছা, এফ স্ট্রিং নিই। পিকিউ প্রিন্ট করতে পারো সবগুলা। হ্যাঁ ওইটাই, এফ স্ট্রিং নিচ্ছি যাতে সহজ হয়। আর এটা এরকম, ইতে দেওয়া আছে। হ্যাঁ ওই ম্যানুয়ালি করে দেখালাম। আচ্ছা, পি পি কিউ আমি ইয়া করবো না, প্রাইমটা একটু ছোট করে দিই, যেহেতু এখন আমি দেখাচ্ছি। সেই ক্ষেত্রে প্রাইমটা লাইক 64 করে দিলাম, দেখাইতে সহজ হবে আপাতত। আচ্ছা, কয়জন আছে নাকি সবাই গেছে? আচ্ছা, এবার আমি এটাকে রান করাই। রান করাইলে আমার এখানে একটা জেনারেট করছে, এন দিছে আমাকে, ই দিছে, আর সি দিছে আমার। তো সিটিএফ এ কালকে হয়তো বা এই টাইপেরই একটা দিতে পারে দেখা গেল। তো আমি কি করব, এবার আমাকে এই জিনিসগুলো দিছে, বলছে এইটার থেকে ফ্ল্যাগ বের করতে। তো আমি এটা কপি করলাম, এবার একটা ডেক্রিপ্ট স্ক্রিপ্ট বানাবো। তো আমি এটাতে পেস্ট করলাম ফার্স্টে। এবার আমি মডিউলগুলো ইম্পোর্ট করব, ফ্রম ক্রিপ্টো ইম্পোর্ট লং টু বাইটস। আচ্ছা, ওইখানে আমরা ইউজ করছিলাম কি বাইটস টু লং, তার মানে বাইটকে আমি লং ডিজিটে ফার্স্টে রিপ্রেজেন্ট করছি। আর এখানে যেটা করব, আমি উল্টাটা লং করতে হবে। ইন্টিজারে পাবো, তো ওইটাকে আমি লং টু বাইটস করব, এই জন্য যাতে আমি বাইট করে পাই। আচ্ছা, এটা করছি। এবার আমাকে এটা ফ্যাক্টর করতে হবে। তো আমি যেটা দেখাইলাম, ওই যে ভাই যেটা দেখাইলো ডিকোড এফারে, ওইখানে ফ্যাক্টর করতে পারে কেউ, অথবা কেউ যদি পাইথনের মাধ্যমে ফ্যাক্টর করতে পারে, তো ওইটার জন্য একটা মডিউল আছে ফ্রম সিম্পাই এটা, ঠিক আছে। আর এটা এই যে আমি ফ্রম সিম্পাই ইম্পোর্ট অমুক তমুক দিচ্ছি, ওটা মানে কিন্তু সিম্পাইয়ের মধ্যে দেখা যাচ্ছে একটা ফাংশন আছে। ওই ফাংশনটার নাম হচ্ছে লাইক কি কি দেখাইছি না, নেক্সট প্রাইম। তো নেক্সট প্রাইম নামে একটা ফাংশন ছিল সিম্পাই মডিউলের মধ্যে। এই জন্য ওটাকে আমরা দিছি ফ্রম সিম্পাই ইম্পোর্ট ওই ফাংশন। বাট আমরা যদি এরকম দিই লাইক শুধু ইম্পোর্ট সিম্পাই, তখন আমাদের একটা ডট ইউজ করা লাগবে ওই ফাংশনটাকে কল করার জন্য। এটারে বন্ধ করে দিই। আচ্ছা, তো ইম্পোর্ট সিম্পাই দিলাম। এবার আমি সাপোজ পি আর কিউটাকে আমি বের করব। তো আমি যেটা ই করে করব, ফেলো, হ্যাঁ, মডিউল দিয়ে নেক্সট টাইম মডিউল। না নেক্সট প্রাইম দিতে ওই পরবর্তী প্রাইমটা বের করার জন্য এখানে আমার ইয়া করতে হবে ফ্যাক্টর। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পাই ডট ফ্যাক্টর ইন্ট নামে একটা ফাংশন আছে ওইখানে। তো ফ্যাক্টর ইন্টের মধ্যে আমি এন দেব। তো এই যেটা রিটার্ন করবে এ হচ্ছে ডিকশনারি ফরম্যাটে একটা আউটপুট আমাকে দেবে। এখন পি কমা কিউ দেওয়ার কারণই হচ্ছে ওইটা, কারণ আমার দুইটা আউটপুট দেবে। আমি সাপোজ
আমি এখানে আপাতত এ দিলাম। এখন আমি এর আউটপুটটাকে দেখাই, জাস্ট প্রিন্ট এ দিই। ঠিক আছে, আমি কিন্তু ফ্যাক্টর করতেছি। তো এবার যদি রান করাই, আমার এখানে আচ্ছা, প্রিন্ট এ ইকুয়াল টু দিয়ে দাও আমি তো কি শুধু তাহলে। প্রিন্ট এ দিছি? সিম্পল। হ্যাঁ, ও আচ্ছা, কিজ দিতে হবে একটা, আমি কিজ দিই ই নাই। দাও নাই তো। ঠিক আছে, তো কিজ দেওয়া লাগবে। কিজ দিলে কি কি হলো? ই দাও না, কিজের ভ্যালু দাও, প্যারামিটার দাও নাই। কোনটার প্যারামিটার? সিম্পাই ও রে, ফ্যাক্টর ইন্ট হবে, আমি তো ফ্যাক্টর দিছি। ফ্যাক্টর ইন্ট হবে, ফ্যাক্টর দিয়ে রাখছি। ওকে, এটা হচ্ছে একটু টাইম লাগে, কারণ টাইম লাগবে। ফ্যাক্টর এই যে এইখানটাতে ডিক্ট কি দিছে, আমি যদি কি স্টারে সরাই দিই, এটা একটা ডিকশনারি ফরম্যাটে দেবে। আচ্ছা, আমার টার্মিনাল কেমনি ক্লিয়ার বোঝা ডিস যাচ্ছে সবকিছু? এই টাইম শেষ। আচ্ছা আচ্ছা, ওই আমি তোমারটাতে, তোমার লিঙ্ক, লিঙ্কটা দাও। ওয়েট, কোথায়? এখানে একটা ছিল তো। পিন করে রাখতে পারো। meet.google.com, এই যে এই লিঙ্কটা এখনো অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, তো এইটাতে সবাই ঢুকে যাও। আচ্ছা, আমি তো শুধু ওইটুক নিলাম, দূর। এই মিটেরও কিছু সিক্রেট আছে যেটা দিয়ে দেখা যাচ্ছে পুরাতন লিঙ্ক আমি বারবার ইউজ করি, আমি আর জেনারেট করি না বারবার। এটাতে কোনো পারমিশন নাই। আচ্ছা, কি উইন্ডোজ সিস্টেমের কমান্ডগুলা আর লগ থেকে মনে হয় আচ্ছা, ইভেন্ট ভিউয়ার দিয়ে, আচ্ছা ওইটা এখন দেখাবো না, এই রিলেটেড থাকতে পারে, বাট এখন দেখালে টাইমে হবে না অত। ওটা তো সবাই এ, দেখা যায়। দেখা যাচ্ছে সব। তো জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে যখন আমি সিম্পাই ফ্যাক্টর ইন ইউজ করছি এনকে ফ্যাক্টর করার জন্য, তখন এখানে আমার একটা ভ্যালু আসছে ফ্যাক্টর হয়ে, দুইটাই কিন্তু প্রাইম নাম্বার, এটাও চেক করা যায়। তো এখানে সাইডে আছে 1 1, তো এটা মানে বোঝাচ্ছে কি ট্রু, মানে ফ্যাক্টর হইছে। আর এবার আমি যদি এটাকে কিজ লিখি, সেই ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ফ্যাক্টরের যে নাম্বারগুলো ওইটা আসবে। আর এইটাকে আমরা চাইলে লিস্টে কনভার্ট করতে পারি। এখন পাইথনে দেখা যাচ্ছে এই ফরম্যাটিং মানে কনভার্সনগুলো অনেক ইজিলি করা যায়। তো আমি যদি বাইরে একটা লিস্ট লাগাই দিই, আর এখানে কিস তার মানে ডিকশনারি যে কিগুলা, ওই কিগুলা আমার নিচ্ছে শুধু, আর এই পাশেরটা হচ্ছে ভ্যালুটা বাদ দিচ্ছে, আর ওইটাকে এরপরে লিস্টে কনভার্ট করতেছে। তো এবার যদি আমি পিন করাই, তো প্রিন্ট করাইলে আমার এটা হচ্ছে লিস্টে দেখাচ্ছে, এই যে থার্ড ব্র্যাকেট চলে আসছে। এরপর আমি কি করবো, এই লিস্টটাকে এই যে দুইটা ভ্যালু দেবো, তো দুইটা ভ্যালুর জন্য আমি দুইটা ভ্যারিয়েবল এইভাবে লিখতে পারি। ঠিক আছে, পি কিউ দিলাম আমি, কারণ ভ্যালু হচ্ছে পি কিউ। তো পি কিউ আমার বের হয়ে গেছে। আমি যদি প্রিন্ট পি দিই, লাইক তাহলে শুধু পিটা প্রিন্ট হবে আমার। এই যে পিটা প্রিন্ট হয়েছে। তো আমি বারবার টাইম লাগতেছে বলে এটাকে কমেন্ট আউট করে দিলাম। এবার দেওয়ার পর আমি শুধু পিটাকে লিখি, পি সমান এইটা, আর কিউ সমান এই পাশেরটা। এটা লিখলাম, লেখার পর আচ্ছা আমরা একটু ভেরিফাই করে নিই যে ঠিকঠাক বের করছে কিনা। আমি এখানে আচ্ছা এখানে তো সরাই ইয়াই করি নাই আমি, বোঝা যাচ্ছে না, তাই আগের টার্মিনালটা দেখা লাগবে। ও পি কিউ তো প্রিন্টও করাই নাই, শুধু এন করেছি। আচ্ছা সমস্যা নাই, তো পি কিউ জেনারেট করছে ওরা। এবার ডেক্রিপ্ট করার ক্ষেত্রে প্রথমত আমার যেটা লাগে ফাই। এখন ফাই যদি জেনারেট করতে চাই, তো ফাই বের করার জন্য সূত্র হচ্ছে পি মাইনাস কিউ, সরি পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান, এইটা। এখন এজন্য হচ্ছে দেখা যায় কি প্রাইভেট কিতে ডি থাকে। ডি মানে হচ্ছে পাও ই কমা মাইনাস ওয়ান কমা ফাই। এখন এটার মানে কি? এটার মানে সেই ইনভার্স। এখন এটা কিভাবে নিচ্ছে সেটা হচ্ছে প্রথমত ই নিছে এবং ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান করছে, এর মানে কি 1/e। ঠিক আছে, এবং 1/e করার পরে ওইখানে যে ভ্যালুটা আমি পাচ্ছি, ওই ভ্যালুটাকে সাপোজ মড করছে, আমার মড করছে পার্সেন্ট দিয়ে।
তো ওইটা পরে ভাগশেষ যেটা থাকে ওইটা আমার আউটপুট। ব্যাপারটা অনেকটা এরকম কাজ করছে। তো সেই জন্য আমি পাওয়ারে e⁻⁻1 দিছি এবং সেখানে মড হয়েছে ফাই দিয়ে সেটা দিলাম। তো ডিটা জেনারেট করছি। এবার আমি সাপোজ মেসেজটা আমি আবার চাচ্ছি, তো সেই ক্ষেত্রে এম সমান লিখবো পাও, এটার ক্ষেত্রে CDN, তো এনক্রিপ্টের ক্ষেত্রে MEN আর ডিক্রিপ্টের ক্ষেত্রে CDN। তো এই হচ্ছে আমার ফর্মুলা, এটুকু মনে রাখলে হবে। আর ডি বের করতে গেলে অবশ্যই আমার PQ লাগতেছে, তো সেই জন্যই আমার দেখা যাবে ফ্যাক্টর করা লাগবে। এবার যদি মেসেজটা করি, এই এম কিন্তু আমরা এখন ইন্টিজারে পাইছি, আমি যদি প্রিন্ট করাই তাহলে এনটা পাইছি ইন্টিজারে। তো এইটাকে আমার কি করতে হবে, বাইটে নেওয়া লাগবে। তো সেই জন্যই এবার ইউজ করবো আমরা লং টু বাইট সেম, এবং যদি প্রিন্ট দিই প্রিন্ট মেসেজ, তাহলে আমার যে হ্যালো ওয়ার্ল্ড আমি কিন্তু পেয়ে গেছি। তো এইভাবে মূলত বেসিক যে একদম RS এর এনক্রিপশন ওইটা কাজ করে, আর এইভাবে ডিক্রিপ্ট করে। তো এইটুকু, আর কি কারো সমস্যা আছে? সবাই কি ক্লিয়ার বুঝছে? হ্যালো? বুঝা গেছে ব্রো, ক্লিয়ার। আচ্ছা, আর এইটা একটা টাইপ গেল। তো আর একটা টাইপ ছিল লো, সেটা হচ্ছে এই এক্সপোনেন্টটা যদি অনেক ছোট হয়, এই একটা টাইপ বুঝাইলে আশা করি সবাই বুঝবে, তাই দেখাবো। এখন আমি এই যে জেনারেশন, এইখানটাতে যদি এর ভ্যালু আমি লাইক 3 দিতাম তাহলে কি হইতো, এটার লজিকটা একটু দেখাই। আচ্ছা কি হলো, ও আমি তো আগেরটা প্রিন্ট করছি। এই যে এর ভ্যালু যখন আমি 3 দিছি তখন কি হচ্ছে, এই যে আমরা যে কি বলে এখানে যে প্রাইম জেনারেট করছি, প্রাইম জেনারেট করে যে মেসেজ টু দি পাওয়ার ই আর মড এন করছি, এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি আমার যে সমস্যাটা হচ্ছে আর কি, সেটা হচ্ছে লাইক আমি যে PQ গুণ করছি এখানে যে এন এর ভ্যালুটা, এই এন এর ভ্যালুটা যদি এ মেসেজ টু দি পাওয়ার ই থেকে ছোট হয়, তাহলে আমার এখানে সিতে একটা চেঞ্জেস আছে। বাট যখন এম টু দি পাওয়ার এই মেসেজ টু দি পাওয়ার ই এটার ভ্যালু যখন এন থেকে ছোট হয়ে যাবে, তার মানে আমার যে সাপোজ আমার যে 2 আছে, 2টা যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত 2 থাকে না, কোনো চেঞ্জেস হচ্ছে? কারণ কি 2 থেকে 5 বড়। তো আমি যদি ছোট সংখ্যাকে কোনো বড় সংখ্যা দিয়ে ভাগ করি তার ভাগশেষ কিন্তু ওই ছোট সংখ্যাটাই আসবে, এইটা আসবে। আমি যদি 1 রে করতাম 5 দিয়ে তাহলে 1 আসতো। তো এখানে কি হচ্ছে, লাইক আমার কাছে আছে 2 টু দি পাওয়ার লাইক 5 আছে, 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। এখন 32কে যদি আমি 64 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 32 আসে। এই যে মড চিহ্ন, এটা হচ্ছে মড, এভাবে করে। এটা তো সি প্রোগ্রামিং এ আছে। আর পাইথনের ক্ষেত্রে পাওয়ারটা এইভাবে করে, এই ডাবল স্টার দিয়ে, তার মানে 2 টু দি পাওয়ার 5, আর এটা হচ্ছে অনলি ইনটু। এখন যদি আমি 2 টু দি পাওয়ার 32 দিয়ে ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর যদি ডিরেক্ট পার্সেন্ট এইটা দিই তাহলে কি হলো, ও সরি 32 দিছি। আচ্ছা 2 টু দি পাওয়ার 5 এটা দিলাম, দেওয়ার পর এটা করছি, 32 আসতেছে আলটিমেটলি। তো এটাকে আমি ওই যে ডিরেক্ট লিখছি এইভাবে, যে 2,5,64 সাপোজ, এমন তো 32 আছে। এখন আমার সাপোজ এম এর একটা ভ্যালু আছে আমার কাছে, লাইক এম এর ভ্যালু হচ্ছে আমার 2, সি এর ভ্যালু লাইক ওইখানে দিলাম 3, ঠিক আছে। এখন 2 টু দি পাওয়ার 3, তাহলে পাও 2 টু দি পাওয়ার 3, এবং মড করতেছি সাপোজ 64 দিয়ে, সেই ক্ষেত্রে আমার কি 8 আসতেছে না? তো যখন আমার এই পার্টটুকু এই পার্টের থেকে ছোট হচ্ছে যেটা দিয়ে আমি মড করতেছি, সেই ক্ষেত্রে আমার যেই আউটপুটটা আসবে আলটিমেটলি ওই আউটপুটটা কিন্তু এম টু দি পাওয়ার ই। তার মানে কি বোঝাচ্ছে এখানে, আমার যদি এম এর ভ্যালুটা, এখানে যে এম এর ভ্যালু, এই এম এর ভ্যালুটা যখন আমার ছোট, মানে এম টু দি পাওয়ার ই যখন ছোট হয়ে যাচ্ছে, তখন এন যত বড়ই হোক না কেন, যদি এটার থেকে বড় হয়ে যায়, তাহলে আমার আলটিমেটলি এখানে সিতে রিটার্ন করতেছে এই মেসেজ টু দি পাওয়ার ই, এটার ভ্যালু। তো আমি যদি মেসেজ টু দি পাওয়ার ই মানে সি এর ভ্যালুটাকে যদি ই দিয়ে আমি আবার রুট করি, তাহলে কিন্তু আমি আমার মেসেজ পেয়ে যাব। তো এই লজিকটা কি কেউ বুঝছে? ভাই আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, কোনো একটা ছোট সংখ্যার কোনো একটা ছোট সংখ্যারে দিয়ে বড় সংখ্যা দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ ওই ছোট সংখ্যাটা হয়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমি যদি
এই 2 কে এক্সপোনেন্ট করি 5 দিয়ে, সাপোজ এখানে একটা সংখ্যা পাইলাম। তো এখানে কি করছি, মেসেজটা মেসেজটার কি বলে, মেসেজটার পাওয়ারে দিছি ই, আর ই এর ভ্যালুটা অনেক ছোট। এখন মেসেজটা যদি 2 হইতো আর ই যদি 3 হইতো, তাহলে এন তো অনেক বড় সংখ্যা ওইটার সাপেক্ষে। আমি যদি 2 টু দি পাওয়ার 3 দিই, আসে কত 8। তো 8কে যদি আমি এন দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ তো আমার m টু দি পাওয়ার ই এটাই হবে। মানে জি ওই ভাই। তো মেইন কাজটা হয়েছে এইটাই আর কি, এটাই লজিক, বা যে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করছি, তাই আমার ভাগশেষ ওই ছোট সংখ্যাটাই আসছে। তো সির মধ্যে আলটিমেটলি আমার ওই সংখ্যাটাই গেছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি সাপোজ একটা এন এর মান আমি বড় করে দিই এবার, লাইক 2048 অনেক বড়, এটা দিলাম। দেওয়ার পর আমি এটা দিয়ে আমি এটা করলাম ক্যালকুলেশন। এখন আমি এক্সপোনেন্টে নিয়েছি 3, আর এন এর ভ্যালু কিন্তু আমার এত বড়। এখন এই মেসেজের পাওয়ার যখন 3 দিলাম, ওইটাতে যে ভ্যালুটা আসছে ওইটাকে যদি এত বড় সংখ্যা দিয়ে মড করি, তাহলে কিন্তু আমার আলটিমেটলি যেটা রিটার্ন হবে সিতে, অর্থাৎ সাইফার টেক্সটে, সেটা কিন্তু m টু দি পাওয়ার ই, কারণ ওইটা অনেক ছোট সংখ্যা এনের সাপেক্ষে। মড করলে আমার ভাগশেষে এই সংখ্যাটাই আসতেছে। তো আমি এই সংখ্যাটাকে ডিরেক্ট নিলাম, এই ই নিলাম, সি নিলাম, আর ওয়াই নামে একটা স্ক্রিপ্ট নিই এইটা। এখন ই আছে, সি আছে, যেহেতু এন আমার অনেক বড় দিছে, এনটাও নেই দরকার হইলে। তো এই ক্ষেত্রে কি হয়, আমার এনকে ফ্যাক্টর করা দরকার হয় না, আমার ডিরেক্ট এই সি আর ই দিয়েই আমার অ্যান্সারটা চলে আসবে। তো এই ক্ষেত্রে দেখা যায় এটা দিল, এই টাইপটা দিতে পারে আর যদি দেয় সহজের মধ্যে। এখন সাপোজ এটা দিছে, যখনই দেখবো এক্সপোনেন্ট 3 আছে, 5, 7 এরকম ছোট ছোট সংখ্যা দেওয়া, বা 20 আছে, তখন আমরা একবার ট্রাই মেরে দেখবো যে সি কে এই ই দিয়ে রুট করলে আমার মেইন ফ্ল্যাগটা আসতেছে কিনা। তো আমি একটা পাইথনের মডিউল ইউজ করবো, জিমপাই। তো দিলাম ফ্রম জিমপাই টু ইম্পোর্ট আই রুট। আই রুট মানে হচ্ছে ওই যে রুট করার একটা ফাংশন, জিমপাই থেকে কল করতেছি। এবার আমি সাপোজ মেসেজ লিখলাম, আচ্ছা এম লিখলাম, এম সমান আই রুট। ফার্স্টে দেব হচ্ছে আমি এই সাইফার টেক্সট, অর্থাৎ যেই সংখ্যাটাকে রুট করব, এরপরে কত দিয়ে রুট করব, ওইটা রুটে কত হবে সেটা, তো ই দিলাম। এবার আই রুট করলাম, প্রিন্ট করি এবার এম। তো যদি প্রিন্ট করি, আচ্ছা এটাতে দেখাই, আচ্ছা এখানে এবার যে আউটপুটে আসছে, এখানে একটা সংখ্যা আসছে এবং ট্রু দেখাইছে। এই ট্রু দেখানোর কারণটা হচ্ছে, এই যে আমি রুট করছি, এই রুটটা ফুলফিল সাকসেস হয়েছে, অর্থাৎ কোনো রকমের ফ্র্যাকশন আমার কাছে নাই, একটা পূর্ণাঙ্গ সংখ্যা আমার পাইছি আমি। লাইক আমি যদি 8কে 3 দিয়ে রুট করি, তাহলে আমার কাছে 2 আসতেছে, যেটা একটা ইন্টিজার নাম্বার। কিন্তু আমি যদি 5কে 3 দিয়ে রুট করতাম, আমার কাছে কিন্তু একটা ফ্লোটিং নাম্বার থাকতো। তো যখনই একটা ইন্টিজার থাকবে, তখন এখানে ট্রু আসবে। তো যদি ট্রু আসে, তাহলে বুঝতে হবে এটা রুট হয়েছে ঠিকঠাক। এবার আমি কি করব, এইটাকে আমি এই লং 2 বাইটস নেব। তো ফ্রম ক্রিপ্টো ডট ইউটিল ডট নাম্বার, ইম্পোর্ট নিলাম হচ্ছে লং 2 বাইটস। এবার আমি যদি মেসেজ লিখি লং 2 বাইটস এম, যদি প্রিন্ট করি মেসেজ, আচ্ছা কি হলো, ও সরি, আমি এটা একটু ফরম্যাটিং করা লাগবে। এই যে আই রুট না, এটা কিন্তু আমার একটা টাপল আকারে রিটার্ন করতেছে। তো টাপল আকারে যেহেতু করতেছে, আমি এই যে ইন্ডেক্সিং ভ্যালু আছে, তো যারা পাইথন বা প্রোগ্রামিং করছে তারা তো জানে প্রত্যেকটার একটা ইন্ডেক্সিং ভ্যালু আছে। ধরে নিলাম একটা অ্যারে, যার এই যে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে এইটা, তো আমি এখানে 0 দিয়ে নেব, নাহলে আমার হবে না। এবার করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে আমার। তো এটা কিন্তু একটা ভালনারেবিলিটি আরএস এর। এখন সার্টিফিকেটে আমরা যখন দেখছিলাম, এখানে কিন্তু এক্সপোনেন্টটা বড় ছিল, কিন্তু সার্টিফিকেট যদি এক্সপোনেন্ট লাইক এরকম ছোট সংখ্যা থাকতো, তাহলে কিন্তু আমরা ডিরেক্ট মেসেজটা ডিক্রিপ্ট করে ফেলাইতাম। তো ওটা কিন্তু একটা সমস্যা ছিল। তো দেখা যায় সিটিএফ আরএস এর যত রকমের প্রবলেম থাকে টাইপগুলা, তো সবগুলাতে হয় কি, ওই বিভিন্ন রকম ভালনারেবিলিটি আছে, লাইক ওয়াইনার অ্যাটাক আছে, পোলার রো অ্যালগোরিদম আছে, তারপরে যে এটাকে বলে লো এক্সপোনেন্ট, এরপরে আছে কিউবিক রুট অ্যাটাক। এটা মূলত কিউবিক রুট অ্যাটাকের মধ্যে পড়ে। আর যেগুলো লো এক্সপোনেন্ট, ওইটা 3 ছাড়া অনেক রকমই হইতে পারে, লাইক 5, 7, 20 এরকম। এরপর আরো বলা যায় মাল্টিপল প্রাইম আছে, ক্লোজ প্রাইম আছে, স্মল প্রাইম আছে, এরকম অনেক রকম আছে। তো আপাতত এই দুইটা টাইপই দেখানো হইলো। এর মধ্যে কি কারো সমস্যা আছে আর কোনো?
না, নাই ব্রো। আচ্ছা, তো এটা গেল আরএসএ মোটামুটি এইটুক করলে হচ্ছে। আর প্র্যাকটিস করতে হলে পিকোতে আছে, ইজি মিডিয়াম হার্ড তিনোটাতেই আরএসএ আছে কম বেশি, তো ওইগুলা কি হচ্ছে এগুলার মান কি মানে সবসময় চেঞ্জ হইতে থাকে আমরা যেগুলো ইউজ করি, না একজন ইউজারের জন্য ফিক্স থাকে? আহ, এটা আসলে সার্টিফিকেটে ওইগুলা ফিক্স থাকার কথা, ঠিক আছে। তাও একবার দেখি, পার্সন রিফ্রেশ ফিক্স করে থাকে নাকি দেখি, ক্লাসটাই ফিক্স? রিফ্রেশ করে দেখি, পার্সন টু পার্সন এটা চেঞ্জ হইতেও পারে। রিফ্রেশ করলে চেঞ্জ হয় না। আচ্ছা, তোরা একটু এটাতে ঢুকে দেখ এই লিঙ্কে যে সার্টিফিকেটটা কি আসে, তাহলে বোঝা যাবে। অথবা আমি আরেকটা ট্যাবের মধ্যে দেখাই, লাইক এখানে যদি সার্টিফিকেটটা দেখি, চেঞ্জ হওয়ার কথা না, কারণ এসএসএল সার্টিফিকেট ওই সার্ভার থেকে তো একটাই সার্টিফিকেট দেবে, তো চেঞ্জ হওয়ার কথা না। বি1 দিয়ে শুরু, 70 দিয়ে শেষ, না চেঞ্জ হয় না, সেম থাকে, চেঞ্জ হবে না তাহলে। তো এটা গেল, তার মানে একটা যদি আমি কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারি, পুরো সার্টিফিকেট ধরেই হয়তো বা এরকম কিছু হইতে পারে। তো এটা গেল, আরএসএ গেল, আর এইএস আছে, বাট এইএসটা আশা করি দেবে না, আর এইএসটা আমিও ভালো পারি না। তা এটা গেল, এবার আমি একটু দেখাবো অডিও ফরেন্সিকের পার্ট। এটা তালাবায়ের ক্লাস কি করছিলি তোরা? তোদের যে একটা ক্লাব থেকে যে একটা সেশনের অ্যারেঞ্জমেন্ট করছিল ছোটখাটো, আমি করি নাই। হ্যাঁ, হ্যাঁ, দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, করছিলাম। আচ্ছা, ওটাতে কি কি দেখাইছিল? ওইটাই, এই যে ইনক্রিপশন, ওই যে তুই প্রথম দুইটা ভিডিওতে দেখাইছে তাই, আর ভিডিও নিয়ে একটু কথা বলছিল, মানে ওই যে অডিও নিয়ে একটু কথা বলছিল। আচ্ছা, কথা বলছে, অডিওর প্র্যাকটিক্যাল দেখাই নাই? হ্যাঁ, একটা দেখাইছিল, ওই যে একটা অডিও ছিল, ওখান থেকে কি একটা অ্যাপস এর মাধ্যমে ভিজুয়ালাইজ করে একটা এনক্রিপ্টেড মেসেজ দেখাইছিল আর কি। ওইখানে কি ভেতরে কোনো টেক্সট শো করতেছে অডিওর স্পেক্ট্রোগ্রাম, হ্যাঁ, এটা দেখাইছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওইটা যদি দেখাই থাকে, আমি তাও আরেকবার দেখাই দিই যেহেতু বাকিটা দেখে নাই। এরপরে আমি ওইখানে আরো দুইটা জিনিস দেখাবো যেটা দিতে পারে, আসলে মৃদুল ভাই দিতে পারে যদি দেয়। আহ, আচ্ছা, ওইখানে তো একদমই বেসিক জিনিস তো আমার কাছে নাই, ওইগুলা পিকর থেকে নেওয়া লাগবে মনে কাজে রাখছি তো। টেকনো ফরেন্সিকে মনে হয়। ভাই নেম, অডিও দেখি তো, ফাইল পাবো কই? কালকের এই অডিওটা দেবো নাকি তোর কাছে? আচ্ছা দে, আমার দেখাই দিই ওটা। প্যাসেঞ্জারেই মাইরা দিয়ে লাগবে। এটা কোনটা? মোর্স কোড, এটা একটা দেখাবো। আচ্ছা, তো এইটা ওয়াভ ফাইলগুলা যদি পুটপুট শব্দ হয়, ঠিক আছে, তো যদি অডিওতে ওপেন করলে এরকম পুটপুট শব্দ হয়, তাহলে বুঝতে হবে অডিওর মধ্যে কিছু একটা আছে। তো এটা যদি শুনি, এটার মধ্যে এরকম একটু ওই পুটপুট সাউন্ড আছে, তার মানে ওর মধ্যে জিনিস আছে। তো এটার জন্য দুইটা টুল আছে, একটা অডেসিটি আর একটা সনিক ভিজুয়ালাইজার।
এখন অডাসিটিটা নর্মালি সবাই ইউজ করে অডিও এডিটিংয়ের জন্য, ওই ক্ষেত্রে ভালো। বাট আমি যদি ফরেন্সিকের কথা বলি তাহলে দেখা যাচ্ছে সনিক ভিজুয়ালাইজারের আউটপুট বা ইন্টারফেসটা একটু আমার কাছে ভালো মনে হয় বেশি। তো আমি এটাই ইউজ করি বেশিরভাগ। তো আমি যদি এবার দেখাই ওইটা, এটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এবার এখানে কন্ট্রোল চাপ দিয়ে মাউসের হুইল আপ ডাউন, আচ্ছা কন্ট্রোল না অল্টার ছিল জানি, আচ্ছা এটা এইটুকুই, এটা ছোট অডিও অনেক। আচ্ছা না, শুধু মাউসের হুইল ঘুরালেই কাজ হবে, আর কন্ট্রোল চাপে করলে তো হবে না, অল্টারে একটু ছোট বড় মনে হয়। আচ্ছা যাই হোক, তো একটা শর্টকাট আছে শিফট জি, এটা চাপলে হয়, অথবা প্যানে যাব, প্যানে যাওয়ার পরে অ্যাড এক্সপেক্টোগ্রাম আছে এখানে, অথবা আরেকটা থাকার কথা লেয়ার, এই যে অ্যাড লেয়ারেও আছে প্যানেও আছে। আচ্ছা স্পেক্ট্রোগ্রাম অ্যাড করলাম, অ্যাড করলে এখানে দেখা যাচ্ছে ডিরেক্ট একটা ভিজিবল টেক্সট আছে আমার, আর সিটিএফ আই লাভ সিটিএফ। তো কি করলাম, এটা মূলত স্পেক্ট্রোগ্রাম ইউজ করছি। স্পেক্ট্রোগ্রামের মধ্যে ডেটা হাইড করা যায় অডিওর মধ্যে, আর এটুকু তো আর কোনো সমস্যা থাকার কথা না, এটা তো ডিরেক্ট জাস্ট ওপেন করব, লেয়ার অথবা প্যানে যাব, শুধু স্পেক্ট্রোগ্রাম, এই স্পেক্ট্রোগ্রামটা অ্যাড করলেই হয়ে যাবে। আর শর্টকাট হচ্ছে শিফট জি, কিবোর্ডে শিফট জি চাপলেও হওয়ার কথা। এই যে শিফট জি চাপ দিছি, উপরেরটা হয়ে গেছে, আর কন্ট্রোল জেড দিলে আন্ডো কাজ করে ওইটা। তো এটা গেল এই একটা টাইপ। এর পরের টাইপটা দেখো মর্স কোড। মর্স কোডের নাম শুনছে কেউ? হ্যাঁ, ওই যে আন্দোলন হলো না, সবাই তো শোনার কথা। হ্যাঁ, ওই যে আন্দোলনে সবাই মর্স কোড নিয়ে ও সব। আচ্ছা আচ্ছা, অনেকটা ওইটাই, কিন্তু ওইখানে তো সাইন টাইপের দেখাইছে। মর্স কোডটা মূলত কি তোর দুইটা জিনিস নিয়ে হয়, একটা মাইনাস আর একটা হচ্ছে ডট, এই দুইটার কম্বিনেশনে ম্যাক্সিমাম হয়, বাট কাস্টমাইজ করে আরও কিছু রকমের করা যায়। তো মর্স কোডের একটা চার্ট আছে, মর্স কোড চার্ট যদি দেখাই, এই যে একটা চার্ট, ঠিক আছে? তো নর্মালি প্রকাশ করে হচ্ছে ওইভাবে ডট আর মাইনাস দিয়ে কিবোর্ডের। তো এই যে ডট মাইনাস একটা, এটা দিয়ে বোঝাচ্ছে এ, মাইনাস একটা, তিনটা ডট বি, এভাবে একটা চার্ট আছে। তো এটা হচ্ছে ম্যানুয়ালি যদি কেউ করতে চায় এভাবে দেখলো, জাস্ট এমনি বোঝার জন্য, শেখার জন্য। বাট এটার জন্য টুল আছে, সাইবার শেপে যদি যাই আমি, মর্স কোড ডিরেক্ট মর্স কোডও কিন্তু অনেক সময় থাকতে পারে, ঠিক আছে? এই টু মর্স কোড যদি করি, লাইক হ্যালো ওয়ার্ল্ড দিলাম আমি, ঠিক আছে? আচ্ছা শুধু ওয়ার্ল্ড এরকম দিই, হ্যালো ওয়ার্ল্ড দিলে এই যে এখানে কিন্তু একটা মর্স কোড জেনারেট করে দিছে আমাকে, এই যে ডট আর মাইনাস দিয়ে। আর এখানে ডেলিমিটার চেঞ্জ করা যাবে, সরি অপশানে চেঞ্জ করা যাবে, কী কী কম্বিনেশন আমি বানাইতে চাই। ড্যাশ ডট আছে, এরকম এরকম আছে, এটা হচ্ছে ডিরেক্ট ওই বড় ড্যাশ আর কি, টিপ চাপ দিয়ে যে মাইনাস দিতে হয় ওটা ড্যাশ আসে। তো এরকম রিপ্রেজেন্টেশন আছে এক জায়গায় একরকম, তো বাট ম্যাক্সিমাম এটা ইউজ করে। এখন দেখা যাচ্ছে কি এই যে মর্স কোড, এরকম মর্স কোড সেম ওইরকম অডিওর মধ্যেও ওই যে টেক্সট লেখা ছিল, বাট এই মর্স কোডটাও সেমভাবে টেক্সট লেখা থাকতে পারে, তো ওইটাকেও আমাদের ডিকোড করা লাগে। এখন ওইরকম একটা ফাইল সাপোজ আমার কাছে আছে, এটা এটা হচ্ছে পিওর মর্স কোড, ঠিক আছে? একদম অনেক সময় এটারে এলিয়েন নয়েজও বলা যায়, অনেক চ্যালেঞ্জে থাকে। তো আমি এটা কপি করি, এটা কপি করে এখানে নিলাম সাপোজ। এখন আমি সনিক ভিজুয়ালাইজার ওপেন করি, ওপেন করে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। এবার কন্ট্রোল শিফট, সরি শিফট জি দিলাম, এখানে একটা কি স্পেক্ট্রোগ্রাম পাইছি। এবার জুম ইন করলে দেখা যাচ্ছে এখানে কিছু জিনিস, এই যে ছোটটা হচ্ছে ডট আর এই বড়টা হচ্ছে মাইনাস। তার মানে এই যে ছোট একটা ডট, ডাবল মাইনাস, চারটা ডট, চারটা ডট আবার মাইনাস, তো এটা কিন্তু একটা মর্স কোড দিছে। এবার এবার কিন্তু আর ভিজিবল না। এখন এটাকে কেউ বুঝে বুঝে এরকম লিখবে, অনেক সময় হয় কি এগুলো একটু ডিস্টোর্টেড টাইপের থাকে, অর্থাৎ বোঝা যায় না ক্লিয়ারলি যে এটা ডট নাকি মাইনাস। তো এই ক্ষেত্রে আমরা কি করি, আরেকটা টুল ইউজ করি। তো অনলাইন টুল আছে, অনলাইন টুল ইউজ করি, সেটা হচ্ছে মর্স ডিকোডার, মর্স অডিও ডিকোডার মেনলি, মর্স অডিও ডিকোডার অনলাইন। তো এটা বেশিরভাগ লোকজন ইউজ করে, বাট আমি আরেকটা ইউজ করি, সেটা হচ্ছে মর্স এফএম। এটা দিয়ে একটা সুবিধা আছে, সেটা পরে বলতেছি, আগে এটা দিয়ে একটু দেখাই আমি। তো এই যে এখানে আমি আপলোড দেবো ফাইলটা, পেস্ট।
মর্স চ্যালেঞ্জ, এই যে এখানে প্লে দিলে এ কি করে, এ এক একটা শোনে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার শুনে, তারপরে আমাদের এখানে টেক্সটগুলো ভিজিবল করে। তো আমি যদি এটা দিই এখন, আচ্ছা এই পর্যন্তই রাখি। এখানে কি করছে, WH, এটা কিন্তু লিড করে আছে WH47, তার মানে WHAT, হোয়াট। তো প্রথমে একটা আসছে পার্ট, পরে আরও আসতেছে এরকম। তো এটাতে একটু অসহ্য লাগে এই শুনতে, এরকম অনেক সময় দেখা যায় মাঝে মধ্যে দুই একটা ক্যারেক্টার ভুল আসতে পারে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এইটা, এটা কেউ রিকমেন্ড করে না আসলে, এটা আমি পাইছিলাম র্যান্ডমলি, এখন এটা ইউজ করি। তো এটাতে আমি ডিরেক্ট দেবো, দেওয়ার পর কেউ প্লে করতে পারে অথবা ডিরেক্ট ডিকোড করতে পারে। ল্যাটিন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তো ল্যাটিন মানে ল্যাটিনে দেবো আর কি, এখানে মূলত এই রিডেবল ইংলিশে আসবে ডিরেক্ট। ডিকোড দিলাম, সাথে সাথে হয়ে গেছে। এই যে হোয়াট, এই যে লিড কোডেড আছে, তো এটা মানে যে হোয়াট, আচ্ছা এখানে মনে হচ্ছে একটু চেঞ্জেস আছে কি না। হোয়াট হ্যাথ গড, এটা কি W2, আচ্ছা এইটুকু রিডেবল না, এটা মানে গড। আর এইটা হচ্ছে হ্যাথ বোঝাচ্ছে, হোয়াট হ্যাথ। আচ্ছা আমি একটু দেখে নিই ফ্লাগে কি ছিল, হোয়াট হ্যাথ, ও না ঠিকই আছে সবই, তাহলে ঠিক আছে। তো এইভাবে হচ্ছে এই অডিও থেকে মর্সটা ডিকোড হইলো। আর যদি ডিরেক্ট মর্স কোড থাকে আমরা ডিরেক্ট সাইবার শেফে মাইরে দেবো ওইভাবে। তারপর আমার কাছে এটা দিছে ডিরেক্ট, আমি কি করব, লাইক সাইবার শেফে দিয়ে দিলাম। আচ্ছা এটা মনে হবে না সাইবার শেফে, আচ্ছা না হয়েছে হয়েছে, বাট এখানে স্পেসগুলো ঠিকঠাক নাই, তো এখানে একটু স্পেসিং ঠিক করা লাগবে তখন। আর ডিকোডেফারেও হয় মর্স কোড ডিকোড, অনেক সাইটই আছে। তো এটা গেল আরেকটা টাইপ। এরপর আসতেছে আরেকটা টাইপে যদি যাই, সেটা এটা আসার মতো, ডিটিএমএফটা দেখাচ্ছি না এখন, এসএসটিভিটা দেখাচ্ছি, এটা আসার মতো। তো এটা হচ্ছে বুয়েট সিটিএফ 2024-এ প্রথম পাইছিলাম আমি। এখানে হচ্ছে একটা এসএসটিভি হচ্ছে স্লো স্ক্যান টেলিভিশন। এখানে যেটা হয়, দূর সাইবার বাংলার, আচ্ছা তো কি বললাম জানি, স্লো স্ক্যান টেলিভিশন, এটা দিলাম। তো স্লো স্ক্যান টেলিভিশন একটা ট্রান্সমিশন মেথড, ঠিক আছে। তো এটাকে অনেক সময় যে এলিয়েন ট্রান্সমিশন বলা হয় বা এরকম কিছুই আর কি। তো এখানে যেটা হয়, ওই দেখা যায় আগের কালে যে টিভি আছে না, একটু ঝিরঝির করতো অনেকটা, ওইখান থেকে মনে হয় আসছে জিনিসটা। ওইখানে যেটা হয়, ফার্স্টে আমার একটা অডিও থাকে, ওই অডিও থেকে একটা ইমেজ এক্সট্রাক্ট হয় আমার। তো ওটা কিভাবে হয় সেটা একটু দেখাচ্ছি, এটা একটু কপি করলাম, এটা কিন্তু শুনি, এই যে একটা ইউএফও টাইপের একটা ভাইব আসে, ঠিক আছে। তো ওটা তখনই বোঝা যায় যে এটা হচ্ছে একটা এসএসটিভি। তো এটার জন্য আবারও সনিক ভিজুয়ালাইজারটা ওপেন করি, আমি দেখাবো জাস্ট ইয়াটা, যে এটার স্পেকট্রোগ্রামটা কেমন আসলে। এটার স্পেকট্রোগ্রামে আহামরি কিছু বুঝবে না কেউ, এই যে জাস্ট এরকম থাকবে। এটা দেখে কিন্তু অনেকটা মর্স কোডের মতো মনে হইতে পারে, কিন্তু এটা কিন্তু কোনো মর্স কোড না, প্যাটার্নগুলোও কিন্তু সব সেম। তো এই ক্ষেত্রে স্পেকট্রোগ্রামটা দেখলেও বোঝা যায় আসলে যে এটাতে আসলে অন্য কিছু আছে। তো এটা হচ্ছে একটা ট্রান্সমিশন, তো এই ট্রান্সমিশনটাকে আমার ডিকোড করা লাগবে। ডিকোডের জন্য একটা টুল আছে, বেশ কিছু টুল আছে, বাট আমি রিকমেন্ড করবো এই টুলটা, এসএসটিভি ডিকোডার গিটহাব। প্রথম যেটা আছে এটা হচ্ছে আমি ইউজ করি এসএসটিভি ডিকোডার। এই যে এখানে কীভাবে সেট আপ করতে হয় সেটা দেওয়া আছে, তো কারো যদি সেট আপে ইস্যু হয় তো আমারে নক দিলে ফিক্স করে দেব। তো এটা হচ্ছে একটা পাইথন টুলি, এটা জাস্ট গিট ক্লোন করা লাগবে, ক্লোন করে পাইথন setup.py ইনস্টল দিলে ডিরেক্ট হয়ে যাবে। বাট দেখা যায় ওখানে 2-3টা মডিউল ইস্যু হইতে পারে, তো ওইটা ম্যানুয়ালি করা লাগবে ওই পার্টটুকু। তো ওইটা pip3 ইনস্টল, ওই যেই কারণে ওই ইস্যুটা আসছে নিচে থাকবে যে এই মডিউলটা নাই, ইম্পোর্ট করতে পারতেছে না, তো আমরা pip3 ইনস্টল ওই মডিউলটার নাম দিলে ইনস্টল হয়ে যাবে। আর যদি তাও না হয় তাহলে ChatGPT আছে, ওইটাতে মারলেও হবে, ও বলে দেবে কেমনে কি করবে। এবার এখানে দেওয়া আছে -d মানে ডিকোড, এরপরে অডিও ফাইল দিতে হবে, এরপরে -o মানে আউটপুট, আউটপুটে একটা পিকচার হবে, তো পিকচার একটা নাম আমি দিয়ে দেব। তো
তো এখানে আমি যদি করি আমার এসএসটিপি সেট আপ করা আছে অলরেডি, এই যে এসএসটিপি যদি দিই এখানে আসতেছে, এখানেও আছে কীভাবে ইউজ করবো। তো আমি এসএসটিপি -d, এরপরে ওই অডিওটা দেবো সিগন্যাল, এরপরে আউটপুটে একটা নাম দিলাম লাইক image.png। এবার যদি দিই এই যে আমার একটা জিনিস এক্সট্রাক্ট হচ্ছে, যদি এক্সট্রাক্ট হয় এখানে একটা ইমেজ আসলো, এই যে এই সেই সিগন্যালটা থেকে একটা ইমেজ আমার এক্সট্রাক্ট করছে। ইমেজে কি আছে, বুয়েট সিটিএফ এসএসটিপি ব্রডকাস্ট ফ্রম বিসিএফ ইমাজিনারি স্পেস স্টেশন। তো এটা ম্যানুয়ালি টাইপ করে আমার সাবমিট করা লাগবে। তো এটা ছিল আরেকটা পার্ট এসএসটিপি, এটা অনেক সিটিএফে আমি পাইছি, ইভেন রিসেন্টলি একটা মালয়েশিয়া সিটিএফও দিছিলাম, ওইখানেও ছিল। তো ওইখানে দেখতেছি অনেক টিমই এটা পারে না, এটা এখনো পর্যন্ত অনেকের কাছে আননোন এই জিনিসটা। তো এই আরেকটা টাইপ দেখাই দিলাম। তো মোটামুটি এই 3টা টাইপ আপাতত করলে হচ্ছে। আরও আছে অডিও এলএসবি আছে, বাট ওইটা আমি দেখাবো না, ওটা কমপ্লেক্স, এখন ওইগুলা করাবো না। আচ্ছা, তো এইখানে কি আর কারোর কোনো কোশ্চেন আছে? না ব্রো। বাকিরা? না ভাই নাই। এটা এটা কোন ক্যাটাগরির ভিতরে পড়ে? এটা মূলত হচ্ছে ফরেনসিক ক্যাটাগরি, আর ওর আন্ডারে স্টেগানোগ্রাফির মধ্যে পড়ে। তো ফরেনসিক দিয়েই দেবে অথবা মিস্ক দিয়া দেবে ওইখানে ক্যাটাগরির নাম ওইটা। আর অডিও ফাইল দেওয়া মানেই ধরে নিতে হবে ওতে ফরেনসিক আছে বেশিরভাগই। আচ্ছা, মাহাদি হাসান, এটা কি রুয়ান ভাই? আচ্ছা না, রুয়ান ভাই না, এটা এটা তো অন্য মাহাদি। আচ্ছা, তো এবার হচ্ছে আমি আরো 2টা জিনিস দেখাবো। হ্যাশক্যাট আর জন দ্য রিপারের নাম শুনছিস তোরা? জি ভাই। আচ্ছা, তুই তো ইউজ করেছিস, কিন্তু বাকিরা হাইরাজা করছিস নাকি? না, নামই শুনি নাই। হ্যাশক্যাট জন দ্য রিপার এটারও নাম শুনিস নাই? হ্যাশ ক্যাট, না একটা তো শুনছি সামনেরটা। আচ্ছা, হ্যাশক্যাট শুনছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যে ওই যে হ্যাশ ডেক্রিপ্ট করছিলাম না, লাইক আমি যদি একটা হ্যাশ বানাই, আমরা কিন্তু অনলাইন টুল ইউজ করছিলাম ওই টাইম, বাট এবার আমরা ম্যানুয়ালি করব। আমি সাপোজ হ্যাশ একটা হ্যাশ বানাচ্ছি লাইক হ্যালো, ঠিক আছে? হ্যালোকে আমি MD5 করি, MD5 এটা যদি করি, আচ্ছা একো, এই যে আমি MD5 করলাম, কমন লাইনে করছি, এটা একই কাজই। তো MD5 করছি এই হ্যালো টেক্সটটাকে। এখন এইটাকে যদি আমি অনলাইনে করতাম, তাহলে মানে ডেক্রিপ্ট করতাম যদি অনলাইনে, তাহলে আমার এটা ডেক্রিপ্ট হলো হ্যালো। এখন আমি চাচ্ছি এটা, অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনলাইনে পাওয়া যাবে না, সেক্ষেত্রে আমাদের টুল ইউজ করতে হবে আর ওয়ার্ড লিস্ট ইউজ করা লাগবে সাথে। এখন ওয়ার্ড লিস্টটা হচ্ছে র কিউ। তো র কিউটাতে দেখা যাচ্ছে সিটিএফ যত রকমের হয় ম্যাক্সিমামই র কিউতে থাকলে, আর না হলে থাকে না, কাস্টম রুল ইউজ করা লাগতে পারে, ওইগুলো কমপ্লিকেটেড হয়ে যায়। তো আমি কি করবো, ফার্স্টে হ্যাশটা সেভ করব, হ্যাশ ডট লাইক হ্যাশ নামে একটা ফাইলে সেভ করলাম, করার পর ক্যাট করি এই যে হ্যাশ, এই হ্যাশটা সেভ হয়েছে। এখন আমি চাচ্ছি এটা ক্র্যাক করব। এখন ক্র্যাক করার আগে আমার ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে এই হ্যাশটা কি টাইপের। আমি কি হ্যাশ আইডিটা কি দেখাইছিলাম, হ্যাশ আইডি বা হাইতি? হ্যাঁ, হ্যাশ আইডি আর হাইতি কি দেখাইছিলাম? না মনে হয়। দেখায়নি? এটা দিয়ে টাইপ আইডেন্টিফাই করে যে এটা কোন টাইপের। হাইতি দিয়ে আর একটু ভালো আউটপুট পাওয়া যায়, কালারাইজ আর একটু ডিটেলসে। আর এইটাতে হচ্ছে ডিরেক্ট শুধু টাইপটা যে কোন টাইপের হ্যাশ, বাট এতে কিছু অপশন আছে হ্যাশ আইডি, ওইটা থেকেও সেম এই কাজটাই করা যায় আলটিমেটলি, বাট কালারটা ওইভাবে আসবে না হয়তো। তো যাই হোক, হাইতিটা ইউজ করা বেটার। হাইতিটা হচ্ছে পাইথনের, মেবি না পাইথন না, মনে হয় রাবিট টুল। ভাই সাইবার শেপ দিয়ে কি ভাই হ্যাশ আইডি ইয়া করা যায়? না, সাইবার শেপে হ্যাশ ক্র্যাক হয় না আসলে, ওদের ওয়ার্ড লিস্ট নাই মনে হয় এরকম, আমি তো দেখছিলাম হয় না, শুধু ভাই যে কনভার্ট কোনো একটা কনভার্ট করা হ্যাশ যায়। হুম। ভাই যে কোনো একটা হ্যাশ পাইলে মানে বুঝতে পারি না যে কি হ্যাশ। ও না না না, ওইটা ইসে দেখাবে ডিকোডে ফেলে। সাইফার আইডেন্টিফায়ারে গেলাম, অ্যানালাইজ দিলাম,
এখানে দেখাচ্ছে MD5, কনভার্টও করছি MD5 এ। তো এই ক্ষেত্রে ডিকোডেফার ইউজ করতে হবে, আর নাহলে হ্যাশ আইডি বা হাইতি এগুলা আচ্ছা ভাই। অনেক সময় ডিটেক্ট নাও করতে পারে, সেই ক্ষেত্রে নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বুঝে নিতে হবে যে এটা কোন টাইপের হইতে পারে এরকম, বা দেখা যাচ্ছে ভুল দেখাচ্ছে, এটা হইতে পারে। এখন এখানে হাইতিতে দুইটা জিনিস দেখাচ্ছে, একটা জেটিআর আর একটা এইচসি। তো এইচসি মানে হচ্ছে এটা হচ্ছে হ্যাশক্যাটের জন্য মোড, ঠিক আছে। আর জেটিআর মানে জন দ্য রিপার, জন দ্য রিপারের জন্য ফরম্যাট, যে এটা কোন ফরম্যাটে আমার জন দ্য রিপারে ডিফাইন করতে হবে। আর এটা হচ্ছে হ্যাশক্যাটে কোন মোডে আমার এটাকে ডিফাইন করতে হবে, এটা আমাকে ডিফাইন করে দেওয়া লাগে। বাট জন দ্য রিপারে আমার না দিলেও চলে, অটো ডিটেক্ট করে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অটো ডিটেক্ট করতে পারে না, যখন অন্য কোনো কিছু দেওয়া হয়, ওইগুলা আর একটু ইন্টারমিডিয়েট টপিক। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার ফরম্যাটটা ডিফাইন করে দেওয়া লাগবেই। তা আমি সাপোজ হ্যাশটাকে সেভ করছি, এখন ফার্স্টে দেখায় আমি জন দ্য রিপার। এখন জন দ্য রিপারে কোনো একটা হ্যাশ ক্র্যাকের জন্য আমি ফার্স্টে ফরম্যাটটা বলতে পারি, ফরম্যাটটা না বললে হয় যেগুলা এসিটিএফে দেবে, ফরম্যাটটা না বললেও চলবে। বাট যদি বলে তো ফরম্যাট মাইনাস মাইনাস ফরম্যাট দিয়ে ইকুয়াল দেওয়ার পর এইটা আমার দেওয়া লাগবে। দেওয়ার পর ওই যে হ্যাশ ফাইলটা, ওই হ্যাশ ফাইলটার নাম দিলাম আমি, হ্যাশ হ্যাশ নামে একটা ফাইল ক্রিয়েট করছি, এই যে ওই হ্যাশের নাম দিলাম ফাইলের। এরপরে ওয়ার্ড লিস্ট মাইনাস মাইনাস ওয়ার্ড লিস্ট দিয়ে ইকুয়াল। এবার যেই ওয়ার্ড লিস্টের মধ্যে আমার ওয়ার্ডগুলো ফাইন্ড করবে সেটার পাথ দেওয়া লাগবে। এখন আমাদের ওয়ার্ড লিস্টটা ডাউনলোড করা লাগতে পারে, অথবা যারা যদি কালি ইউজ করি, কালি লিনাক্সে ওয়ার্ড লিস্টটা অলরেডি থাকে। আর নাহলে সুডো এপিটি ইনস্টল ওয়ার্ড লিস্ট নাম, ওয়ার্ড লিস্ট এটা যদি দিই তাহলে ইনস্টল হয়ে যায়, বাট উবান্তুতে হবে না। আচ্ছা উবান্তুতে কি হয়েছে? আচ্ছা উবান্তুতে আমি কালির রেপো অ্যাড করে রাখছিলাম, এই জন্য হওয়ার কথা আর কি। রেপো চেঞ্জ করলে আমি কালির সেম টুলে উবান্তুতে আনতে পারবো, বলছিলাম ফার্স্টের দিক। আচ্ছা, তো আমার রকিউটা আছে, এবং রকিউয়ের পাথটা হচ্ছে /user share word lists। এখানে /user/share/word lists এর মধ্যে আমার এই rocku.txt থাকে, এবং সেটাই গানজিপ মানে কম্প্রেস করা থাকে বাই ডিফল্ট। ওটাকে আমাদের আনকম্প্রেস করা লাগবে, সেই জন্য গানজিপ দেব, গানজিপ দিয়ে এইটা দেব, ঠিক আছে। তো এইটা যদি দিই ওটা আমার এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপর এক্সট্রাক্টটা হতে একটু টাইম লাগতে পারে, কারণ ফাইল সাইজটা অনেক বড়। আমি যদি একটু সাইজ দেখাই, এই সাইজটা কিন্তু 134 MB। তার মানে এতে কি পরিমাণে ওয়ার্ড লেখা, এটা কিন্তু একটা টেক্সট ফাইল যেখানে শুধু ওয়ার্ড লেখা। আমি তো একটু ইয়াটা দেখাই, অল্প একটু অংশ। প্রথম 100টা দেখালাম পাসওয়ার্ড, ঠিক আছে। এই যে প্রত্যেকটা কিন্তু এক একটা ওয়ার্ড দিয়ে, মানে পাসওয়ার্ড কিন্তু এক একটা। আর এগুলো মোস্ট কমন পাসওয়ার্ড, যেগুলো দেখা যায় পোলাপান ইউজ করতে পারে। এই যেমন কুয়েরটি, এটা কিন্তু খুবই কমন একটা আগের কালের পাসওয়ার্ড, বাট এখনও দেখা গেলো কেউ ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু হ্যাশ ক্র্যাকে চলে আসবে যদি কেউ এই ওয়ার্ড লিস্ট ইউজ করে। আর যদি ওয়ার্ড লিস্টে পাসওয়ার্ড না থাকে তাহলে হ্যাশ ক্র্যাক হবে না। আচ্ছা, তো এবার আমি পাথ দেব, এই পাথটা কপি করে এখানে দিলাম, দেওয়ার পর রকিউ দেব। দেওয়ার পর এখানে আবার একটা বিষয় আসে, সেটা হচ্ছে কোর। এখন আমার যেমন সিপিইউতে কোর 14টা, এই যে 0 থেকে শুরু 13তে শেষ, আমার কোর 14টা। এখন সবাই তার কোড দেখবে কিভাবে? পারফরমেন্সে যাবে, এই টাস্ক ম্যানেজার থেকে, এরপর সিপিইউতে যাব। এই যে সিপিইউ আমার কোড দেখাচ্ছে 14টা, থ্রেড হচ্ছে 20টা। তো আমার এখানে কোর লাগে একটু, ঠিক আছে। এই ক্র্যাকিং এর ক্ষেত্রে কিন্তু একটু রিসোর্স লাগে, মানে সিপিইউ রিসোর্স। তো কারো যদি 4 কোর হয় সেক্ষেত্রে একটু ওভারলোডেড হয়ে যেতে পারে। তো এখানে একটা অপশান আছে ফর্ক নামে, মাইনাস মাইনাস ফর্ক। তো ফর্কে আমি যেই কয়টা ডিফাইন করব আমার ঠিক ততগুলা কোর ইউজ করবে এই জন দ্য রিপার। আর সবগুলা কোর ওরা একসাথে ইউজ করে, অর্থাৎ মাল্টিকোর পারফরমেন্সটা ইউজ করে ওরা। তো ফর্কে যদি 4 দিই আমার 4টা করে লোড ফেলাবে, যদি আমি 8 দিই আমার 8টা করে লোড ফেলাবে, এরকম। তো আমি ফর্কটা দিলাম না, সাপোজ আমি 14টা করে লাগাই দিলাম কাজে, তাহলে আরও দ্রুত হবে, যত কোর তত ফাস্ট। তো এটা দিলাম, এই যে আমি দিছি, এটা সাথে সাথে হয়ে গেছে, কারণ এই পাসওয়ার্ডটা ওয়ার্ড লিস্টের প্রথম দিকে ছিল। তো দেখা যাচ্ছে কি আমার এখানে এটা ডেক্রিপ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার টুল দিয়ে ডেক্রিপ্ট। এটা কি কেউ বুঝছে? হ্যাঁ বুঝছি, এটা অনেক আগে করেছিলাম, মানে আচ্ছা, তুই যে বুঝতে একটা চ্যানেল দিছিলি না, মানে ওর মধ্যেও তো ছিল এই জন দ্য রিপারের কাজ। ওখানে পড়াই হয় না আর কি। হ্যাঁ,
তো এটা দেখাচ্ছে, এটা যেহেতু আসছে তার মানে হ্যাশ ক্র্যাক হয়ে গেছে। এখন এই সেম কাজটা আমি কি করব, আমি হ্যাশক্যাট দিয়ে করব। তো হ্যাশক্যাটে যাব, হ্যাশক্যাট লেখার পর আচ্ছা আমার এতে হ্যাশক্যাটটা নাও কাজ করতে পারে, কারণ ডাব্লিউএসএল এটা ওইভাবে কাজ করে না, কারণ ডাব্লিউএসএল এর সিপিইউ এর সাথে ওইভাবে ইন্টারেক্ট করতে পারে না হ্যাশক্যাট, বাট দেখি সুডো দিয়ে কাজ করে কিনা, না করার কথা না। তো হ্যাশক্যাট দেব, এরপরে -m মানে মোড। এখন এটা মোড কি দেব, এখানে মোড দেখাচ্ছিল কি হ্যাশক্যাটে 0, তো -m দিয়ে আমি 0 দেব, ঠিক আছে। এখন এটা আমি সাপোজ আমি এগুলো দেখবো কোথা থেকে, এটা যে 0 হবে এখানে পাইছি, বাট এটা কেন হবে, কোথায় পাবো? তাই ম্যানুয়ালে যাব হ্যাশক্যাটের একটু, এই ম্যান দিলে ম্যানুয়াল, যে কোনো রকমের টুল যদি আমি ইউজ করতে চাই, টুলের যত রকমের ইউজেস মানে একটা ইউজার ম্যানুয়াল থাকে না কোনো একটা ডিভাইস কেনার পর, তো ম্যান কমান্ড মানে ম্যানুয়াল, হ্যাশক্যাটের যে ম্যানুয়ালটা আছে ওইটা আমার ওপেন করবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানুয়াল দেওয়া থাকে, ওইখান থেকেও অনেক কিছু পাওয়া যায়। তো ম্যান দিলাম হ্যাশক্যাট। এরপর এই নিচের দিক যদি একটু যাই, আমি পেজ ডাউন চাপ দিই কিবোর্ডের, তাহলে নিচের দিক গেলে এই যে এখানে আমার অ্যাটাক মোড আছে আর হ্যাশ টাইপ আছে। হ্যাশ টাইপ না, এই হ্যাশ টাইপটা কিন্তু হ্যাশ মোড, এই প্রত্যেকটা ডিজিট দিয়ে একটা মোড দেখায়। আর সল্ট আছে, এই সল্টের ব্যাপার এখন বলবো না, কমপ্লেক্স হয়ে যাবে বিষয়টা, আমি অত কমপ্লেক্স করবো না এখন। তো দেখা যাচ্ছে অ্যাটাক মোড এখানে 0 ইউজ করব আমরা, এটা হচ্ছে স্ট্রেইট বোঝাচ্ছে, ঠিক আছে। তো বাই ডিফল্ট 0ই ধরে, বাট কেউ চাইলে 0 বলেও দিতে পারে, ম্যাটার করে না। আচ্ছা, তো এখানে -m দিয়ে 0 দিছি, কারণটা কি বুঝছি এবার কেন 0 দিছি, কারণ MD5 এর জন্য 0, যদি SHA-1 থাকতো তাহলে 100, যদি MD4 থাকতো 900, NTLM এর জন্য 1000, এরকম সবগুলা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে, অনেক হ্যাশ আছে। তো আমরা এবার ওইটা দিই, sudo hashcat -m0, এবার হ্যাশ ফাইলটা দেব। এবং এই ক্ষেত্রে ওয়ার্ড লিস্ট ডিফাইন করার জন্য আমার কোনো কিছু আলাদা অপশন লাগে না, আমি ডিরেক্ট ওটার পাথ দিয়ে দেব। তো ডিরেক্ট যদি পাথ দিয়ে দিই, দিয়ে যদি এন্টার দিই, তাহলে আমার এটা কাজ করে। আচ্ছা কাজ করছে, এটা সুডো দিলে কাজ করছে, সিপিইউ এর সাথে ইন্টারেক্ট করতে পারছে ডাব্লিউএসএল, ওকে। তো এই যে এখানে কিন্তু যখন পাসওয়ার্ডটা ক্র্যাক হবে তখন এরকম থাকবে, ফার্স্টে হ্যাশ ক্লোন, এই সেই পাসওয়ার্ড এটা দেখাই, ঠিক আছে। আর যদি শো দিই, শোতে দেখানোর কথা, এই যে এরপর যদি সাপোজ ওই হ্যাশটা ক্র্যাক হয়ে গেছে, আমি আবার ক্র্যাক করব কোন যুক্তি, সাপোজ কোনো একভাবে ভুলবশত আমি টার্মিনাল ক্লিয়ার করে দিছি, এখন হ্যাশটা আমার নতুন করে ক্র্যাক করে লাগতে পারে। তো সেটা যেহেতু, সেটা যদি করা না লাগে, আমরা জাস্ট ওই কমান্ডটা দিয়ে এই -শো দেবো। আচ্ছা দেখি ডিরেক্ট কাজ করে কিনা, হ্যাশক্যাট শো দিলে হওয়ার তো কথা, আচ্ছা না হয় নাই, তাহলে আমার সুডো হ্যাশক্যাট এই কমান্ডটা দেওয়ার পর এই শো দিব, তাহলে হয়তো বা হবে। হ্যাশক্যাট হ্যাশ দিয়ে দেখি তো, হ্যাশক্যাট শো, আচ্ছা না হবে না, এটাই দেওয়া লাগবে। তো এখানে আমার আগে ওইটার থেকে যে পাসওয়ার্ডটা ক্র্যাক হয়েছে ওটা দেখাচ্ছে আমার। তো এটা গেল। তো এই হচ্ছে জন দ্য রিপার আর হ্যাশক্যাটের মাধ্যমে কিভাবে আমরা ডিক্রিপ্ট করব হ্যাশটাকে, সেটা দেখাইছি। এবার এটা তো গেল, এবার এর আরেকটা ইমপ্লিমেন্টেশন আছে, সেটা হচ্ছে কোনো একটা, সাপোজ আমার কাছে একটা জিপ ফাইল আছে, এখন জিপ ফাইলের পাসওয়ার্ড আমি ভুলে গেছি, এখন আমি কোনোভাবে ওটাকে রিট্রিভ করতে পারতেছি না, কিন্তু আমি পাসওয়ার্ডটা দিছি একটা কমন পাসওয়ার্ড ছোটোখাটো, বাট তাও আমার মনে নাই, এখন আমার তো এটা খোঁজা লাগবে। সেই ক্ষেত্রে আমার কি করতে পারি, সেই ক্ষেত্রে আমার জন দ্য রিপারটা ইউজ করতে পারি। আচ্ছা এখানে কি কেউ ইউজ করছে জন দ্য রিপার জিপের পাসওয়ার্ড রিকভারির জন্য? মাহি করছিস? ভাই মনে নাই, করছি হয়তো আচ্ছা আমি একটু দেখাই, সাপোজ আমি এই সিগন্যাল ডট, আচ্ছা সিগন্যাল না, এই ইমেজটাকে সাপোজ আমি জিপ করতেছি, 7zip ডট জিপ দিলাম, আচ্ছা অ্যাড টু দিয়ে দিছি, ডিরেক্ট পাসওয়ার্ড সেট করবো এটা 7zip অ্যাড টু আর্কাইভ। এবার জিপ সিলেক্টেড আছে, পাসওয়ার্ড দিলাম সাপোজ ওই হ্যালো, ঠিক আছে, হ্যালো দিয়ে ওকে দিলাম। এখন যদি আমি এটাকে এক্সট্র্যাক্ট করতে চাই, আচ্ছা আমি এটা ডিলিট করে দিলাম সাপোজ, তারপর আমি এটা এক্সট্র্যাক্ট করতে চাই, আমাকে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড কিন্তু আমি সাপোজ ভুলে গেছি, জানি না,
আমি কি করব, আমি এই জন দা রিপারে একটা অনেকগুলা টুল আছে, কিন্তু আমি যদি টুলগুলো একটু খালি দেখাই, লাইক হোয়ার জন, ওয়েট, লোকেট জন, ওকে জন আছে আমার এটার মধ্যে, এই যে এটাতে গেলাম। এটাতে যাওয়ার পর দেখা যাচ্ছে অনেকগুলা ফাইল এখানে। আমরা যে জন ইউজ করি নর্মাল জন, ওইটা, আচ্ছা ওইটা হচ্ছে বিন ফোল্ডারে আছে, বাট এছাড়াও আরো আছে লাইক npass টু জন, এই যে 7 zip টু জন, তারপরে zip টু জন আছে আমার কাছে। আচ্ছা ওইগুলো সব দেখাচ্ছে না এখানে, আচ্ছা যাই হোক, সমস্যা না, অনেক আছে জন এরকম। তো একটা আছে এরকম জিপ টু জন, এটা হচ্ছে জিপ ফাইলের জন্য। যদি 7 জিপ থাকতো 7 সেট টু জন দেওয়া লাগতো, ঠিক আছে। আমি জিপ টু জন দিলাম। জিপ টু জন দিয়ে আমি একটা এই গ্রেটার দেন সাইন দেব, সরি এটা না, আগে হচ্ছে জিপ ফাইলটার নাম দেব। জিপ দেওয়ার পরে আমি একটা গ্রেটার দেন সাইন অ্যান্ড দেন আমি সাপোজ হ্যাশের মধ্যে মারবো। ইমেজ আমি হ্যাশ দ্বারা ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে সাপোজ আমি এই হ্যাশের মধ্যে ওইটা মারবো, তার আগে হ্যাশের মধ্যে মারার আগে আমি একটু দেখাই আউটপুটটা কেমন। এই যে এটা কিন্তু জিপের থেকে একটা হ্যাশ বানাইছে, ঠিক আছে। এই যে জিপ টু জন ইমেজ ডট জিপ দিছি, এইটা থেকে এই যে জিপের মধ্যে যেই ফাইলটা আছে ওইটার একটা পাসওয়ার্ড হ্যাশ আমার এখানে বানাইছে। তো এটাকে আমি কি করবো, একটা ফাইলে সেভ করলাম হ্যাশ নামে। এবার যদি ক্যাট হ্যাশ মারি, আমার ওই যে এটা কিন্তু ওই ফাইলের মধ্যে আছে। এবার এটাকে ক্র্যাক করার জন্য এবার সেম জন ইউজ করব, ফরম্যাট ইউজ করতে পারি, নাও পারি অটো ডিটেক্ট করবে। তো জন হ্যাশ দিলাম, মাইনাস মাইনাস ওয়ার্ড লিস্ট, জনের জন্য মাইনাস মাইনাস ওয়ার্ড লিস্ট দিয়ে ডিফাইন করব। এরপর ইকুয়াল দিয়ে ওই যে ওয়ার্ড লিস্টের যে পাথ আছে আমার এইটা, এটার মধ্যে র কিউটা সিলেক্ট করলাম, দেওয়ার পর এবার এন্টার দিই। এই যে আমার পাসওয়ার্ড ডেক্রিপ্ট করে ফেলাইছে। তো আমি যদি হ্যালোটাকে নিই, ইমেজে যাই ডেক্রিপ্ট মারি হ্যালো, ওকে, এই যে আমার কিন্তু ইমেজটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু একটা দেখা যাচ্ছে লক জিপের কোনো একটা পাসওয়ার্ড আমরা রিকভার করতে পারি, ঠিক আছে। এখন যদি কেউ কমপ্লেক্স পাসওয়ার্ড দিয়ে থাকে ওটা তার ওয়ার্ড লিস্টে থাকবে না, সেক্ষেত্রে পাবে না। এখন কমন পাসওয়ার্ড দিছে কেউ, বা দেখা যাচ্ছে কমপ্লেক্স পাসওয়ার্ড দিছে ঠিক আছে, কিন্তু ওটা ওয়ার্ড লিস্টের মধ্যে আছে। যেমন এই রকিউতে যদি খালি ইজি পাসওয়ার্ড আছে তা কিন্তু না, এখানে অনেক বড় বড় পাসওয়ার্ডও আছে। আমি যদি একটু হেড -1000 দিই এখানে, আচ্ছা বড় পাসওয়ার্ড লাইক টেল দিই, টেল, এই যে এটা হচ্ছে লাস্টের দিকে বড় পাসওয়ার্ড। এই যে এইগুলো কিন্তু কমপ্লেক্স পাসওয়ার্ড, ঠিক আছে। তো লাইক এরকম কমপ্লেক্স পাসওয়ার্ড আমার কাছে কোনো না কোনো একটা ওয়ার্ড লিস্টের মধ্যে আছে। সেক্ষেত্রে আমি যদি ওইভাবে ব্রুট ফোর্স করি হ্যাশটাকে ডাম্প করে, তাহলে কিন্তু দেখা গেলো আমার পাসওয়ার্ডটা বের হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা জন দ্য রিপার এই কোনো একটা জিপের পাসওয়ার্ড ক্র্যাকেও ইউজ করতে পারি। আরও অনেক অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন জায়গায়, অত কিছু দেখাইলাম না। অনেক অনেক পার্টি আছে জনের মধ্যে। আবার এই যে হ্যাশটা আমি যে এক্সট্রাক্ট করছি, এই হ্যাশটাকেও হ্যাশক্যাট দিয়ে করা সম্ভব ছিল, বাট ফরম্যাটে চেঞ্জ আনা লাগবে, হইতে পারে হ্যাশক্যাট দিয়েও। বাট জন দ্য রিপারই এগুলোর জন্য ঠিক আছে। তো আর কি কোনো সমস্যা আছে এর মধ্যে কারোর? ওই যে জন, মানে জনের কথা বলছিস, ওই যে 100টা 200টা ফ্ল্যাগ দিছিলি একটার ভিতরে, ওটার কথা বলছিস যে বুটুস মারার কথা? 200 কোনটা? মানে ওই যে তুই যে চিঠিটা নিছিলি ওখানে একটা মানে প্রবলেমের ভিতরে ফ্ল্যাগ ছিল 200টা, মানে ফেক ফ্ল্যাগ ছিল ও আর কি। আচ্ছা, না না ওটা জনের ছিল না, ওটা ওটা হ্যাঁ পারছিলি ওটা। হ্যাঁ, ওটা তো পারছিলাম, আচ্ছা ওইটা তো হচ্ছে ডিরেক্ট বিনক দিয়ে ওইটা। জাস্ট ডিরেক্ট করছিলাম। আচ্ছা ওইটা কিভাবে আইডেন্টিফাই করতে হবে, ওটা রিয়েল অ্যাপ্রোচটা জানিস ওইটার? ওইটা আমি এমনি মানে ওই যে ক্যাট দিয়ে টার্মিনালে দেখে দেখছিলাম, যে একটা ছোট আছে, ওইটা পেস্ট করে দিছিলাম আর কি, ট্রাই করেছিলাম, আচ্ছা হয়ে আচ্ছা, গেছিল। টার্মিনালে মানে ক্যাট বলতে কি পুরা ওই পিএনজি ফাইলে নাকি? মানে না, ওই যে সবগুলো মানে আর কি
একটা আমি মানে ফাইলের ভিতরে রেখে দিছিলাম যে সবগুলো হ্যাঁ যতগুলো ফ্ল্যাগ আছে সবগুলো একটার ভিতরে রেখে সেগুলো সব আমি শো করছিলাম করে এনে সবগুলো দেখছিলাম আর কি যে কি কাহিনী দেখি যে একটা ছোট আছে সব আচ্ছা বড় আচ্ছা বড় বুঝছি বুঝছি তাহলে ঠিক আছে। তাহলে তুই ওটা ক্যাট মাইরা দেখছিস তাই তো, বাট ওটা আরেকভাবে আরেকটু এফিসিয়েন্টলি দেখা যায়, ওটা একটু দেখাই আমি, মানে ওটা কোথায় রাখছি একটু দেখি। আহ, আচ্ছা এটাতে আবার লোকালি হোস্ট করে দেখা লাগবে আমার, তাহলে ওয়েট, ফাইলটা মনে হয় ডিলিট করে দিছিলাম। ও এটা না তো, হ্যাঁ ডিলিট করে দিছি। যাই হোক, ডিলিট করছি যখন, ওটাতে মূলত যেটা করছিলাম মানে সহজ যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে লাইক আমি এখানে টার্মিনাল ওপেন করছি, এলএ মারবো, মারার পর এখানে যে ফাইল সাইজ দেখাচ্ছে এই যে ডেটের পরেই টাইমের আগে, এখানটাতে এই যে কলামটা এটা হচ্ছে ফাইলের সাইজ, তো এটা বাইটে আছে। এখন এই দেখা যাচ্ছে কি প্রত্যেকটা ছিল 200 বাইট করে, কিন্তু 200 বাইটের মধ্যে দেখতে হবে যে ইউনিক কোনটা, তো দেখা যাবে কি কোনো একটা ফাইলের সাইজটা বাকিগুলোর তুলনায় কম, তো ওইটা যদি ক্যাট করি ওইটার মধ্যে যেটা থাকবে ওইটা ছিল রিয়েল ফ্ল্যাগ, তো এটা ছিল হচ্ছে ইজিয়ার অ্যাপ্রোচ আরও। আর তারিমটা সে স্ট্রিংস মারছিল পিকচারে, ওই জায়গাতেই পায়ে গেছিল, ওটা ইন্টেনশনাল ছিল না ওটা চ্যালেঞ্জের বাগের জন্য পায়ে গেছিল। আচ্ছা, তো আজকের সেশন নিয়ে আর কোনো প্রবলেম আছে কারোর? না। আচ্ছা, আর একটা টাইপ দেখানো যায় বাট ভাই বেশি। হ্যাঁ, ওই পাইথন কোড তো পড়তে পারি না ভাই। পাইথন কোড জিপিটি দিয়ে পারাবি, আর নাহলে তো ওইটাই। পাইথন শেখা লাগবে। জি ভাই, পাইথন পড়তে পারি না, যে কি বলছে তখন জিপিটি মতো। হ্যাঁ, আরে পাইথন তো ইজি এমনিও, সিনট্যাক্স গুলো একটু দেখলেই হয়ে যায়, আর একটু লাইব্রেরির কাজ শেখা লাগবে। কয়েকদিন আগে একটা সিটিএফ দিতে গেছিলাম, এমন এমন টাইপ উইন্ডোজ সিস্টেম আর কি কি জানি দিছে ভাই, এগুলোর নাম হুম